এটা একটা বিষয়। তো ইআরপির যে কনসেপ্টটা আমাদের প্র্যাকটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট যে বিষয়টা আছে যে ডাটাবেসটা, তো ডাটাবেস সম্বন্ধে হয়তো আমরা থিওরিটিক্যালি জানি, কিন্তু প্র্যাকটিক্যালি ডাটাবেসটা কিরকম সেই বিষয়টা আমরা দেখবো। প্র্যাকটিক্যালি ডাটাবেসটা দেখলে আপনাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। আমরা হয়তো ডাটাবেস রিলেটেড এইসব বিষয় মনে করি যে আমরা যারা হয়তো আপনার টেকনিক্যাল পার্সন না, বা যারা আপনার মানে আপনার কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড না, আমরা যারা হয়তো সিএ প্রফেশনের বা সিমা প্রফেশন বা অ্যাকাউন্টস ফাইন্যান্স আছে, তারা হয়তো ডাটাবেজ সম্বন্ধে ওই রকম ইন ডিটেলস জানি না, বাট এই জিনিসটা ডাটাবেজের বিষয়গুলো অনেক অনেক কঠিন মনে করি। তো আসলে ডাটাবেসটা অতটা কঠিন না। ডাটাবেসটা জানলে আপনার দেখা যায় সফটওয়্যারের থেকে আপনার অনেক আউটপুট নেওয়া যায়, যেটা আমরা হয়তো সফটওয়্যার থেকে ওই আউটপুটটা না নিয়ে আমরা হয়তো এক্সেলে অনেক কাজ করে থাকি। তো আমরা এক্সেল নির্ভর অনেকটা হয়ে যাই। তো ডাটাবেসটা যদি জানা যায় তখন আমরা ডাটাবেস থেকেই আমরা এক্সেলের যে কাজগুলো করি সেটা ডাটাবেসই করা যায়। আর এটা হয়তো আমরা আজকের ক্লাসে হয়তো ডাটাবেসের ফুল যে ট্রেনিংটা সেটা হয়তো দিতে পারবো না, বাট আমি একটা আইডিয়া আপনাদের দিতে পারবো যে এই এই বিষয়গুলো ডাটাবেসে থাকে। দেন হলো এসিপি বিজনেস ওয়ান। এসিপি বিজনেস ওয়ান হলো একটা আপনার এসিপি প্রোডাক্ট। এসিপি আপনারা জানেন, এসিপি একটা জার্মান কোম্পানি, এই কোম্পানিটার নাম এসিপি এসই। তো জার্মান, এই এসিপি জার্মান কোম্পানির খুবই বড় কোম্পানি। এখানে আপনার অনেকগুলো প্রোডাক্ট আছে, ওদের সফটওয়্যার প্রোডাক্ট আছে। তো প্রায় 3500 প্রোডাক্ট আপনার আছে এসএপি বিজনেস এসএপির। তো তার মধ্যে আপনার তিনটা হইলো ইআরপি প্রোডাক্ট, মানে ওই এই তিনটা ইআরপি প্রোডাক্ট আছে, যেটার মধ্যে একটি ইআরপি প্রোডাক্ট হলো এসএপি বিজনেস ওয়ান। আর আরেকটা আছে হলো এসএপি এস ফর হানা, যেটাকে আগে বলা হয়তো এসএপি অল ইন ওয়ান বা A1। আর আরেকটা হলো যে এসএপি আপনার বিজনেস বাই ডিজাইন। তো আপনার এই যে এসএপি বিজনেস ওয়ানটা, এইটা আপনার একটা প্যাকেজ সফটওয়্যার। এটার মধ্যে আপনার বিজনেসের যে ফাংশনালিটি গুলো থাকে মোটামুটি সবগুলোই কভার হয়েছে। আর আপনার এইটার মধ্যে কি কি ফাংশনালিটি আছে, যে আপনার আদার যে অ্যাড অন, মানে আদার্স যদি কোনো থাকে যেটা এটার মধ্যে নাই, কমন ফাংশনালিটি ছাড়া, সেইটাও আপনার এটার মধ্যে ইনকর্পোরেট করা যায়। তো এইগুলা নিয়ে আমি পরে কথা বলবো। তো আমি প্রথমে যে আমাদের ইআরপি কনসেপ্ট সেটার মধ্যে চলে আসি। তো দেখেন আমাদের যে ফার্স্ট স্লাইড, এইটা হলো যে ইআরপি। ইআরপি সম্বন্ধে আমরা কি বুঝি, যে ইআরপিটা কি? হোল ফাংশনালিটিস অফ এ বিজনেস ইনকর্পোরেটেড ইন এ সফটওয়্যার ইন এ ইন্টিগ্রেটেড ওয়ে। তো আপনার বিজনেসের যত ফাংশনালিটি গুলো আছে সেটা একটা একটা সফটওয়্যারের মধ্যে যদি আমি ইনকর্পোরেট করে ফেলি, এবং এটা ইন্টিগ্রেটেড ওয়েতে, মানে ইন্টিগ্রেটেড ওয়ে মানে কি, যেমন ধরেন আপনার ইনভেন্টরি ডাটাটা ফাইন্যান্সের সাথে আরেকটু ভাইয়া রিলেটেড। আরেকটু জুম তো করেন, আরেকটু জুম করেন। জুম করতে হবে? না আসলে ইয়াগুলা লেখাগুলো অনেক ছোট দেখা যাচ্ছে, আর একটু জুম করো। এখন হ্যাঁ বুঝতে পারছেন? ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ আচ্ছা। তো যে বিষয়টা হচ্ছে যে আমরা ইআরপি সম্বন্ধে যেটা জানি, যে হোল ফাংশনালিটিস অফ এ বিজনেস, মানে বিজনেসের যত ফাংশনালিটিস আছে ইনকর্পোরেট ইন এ সফটওয়্যার, একটা সফটওয়্যারের মধ্যে যদি ইনকর্পোরেট করা হয় ইন অ্যান ইন্টিগ্রেটেড ওয়ে। ইন্টিগ্রেটেড ওয়ে বলতে এটা বুঝেছে যে আমরা সফটওয়্যারের সমস্ত ফাংশন, একটা ফাংশনাল বিজনেসের একটা ফাংশনালিটির সাথে আরেকটা ফাংশনালিটি রিলেটেড থাকে। যেমন ধরেন পারচেজের মধ্যে কি থাকে, যে আমরা পারচেজের সাথে ইনভেন্টরির একটা লিঙ্কেজ আছে। আপনার আবার ভেন্ডর যখন ইনভয়েস পাঠায় তখন আমাদের ফাইন্যান্সের সাথে একটা লিঙ্কেজ আছে। আবার সেলসে যখন ডেলিভারি হয় তখন ইনভেন্টরির একটা লিঙ্কেজ আছে। তো এই যে বিষয়গুলা যে আছে আপনার একটা অপারেশনের সাথে আরেকটা অপারেশনের যে ইন্টারলিঙ্ক, এই যে ইন্টারলিঙ্কেজ গুলা, এইটা যে অটোমেটেড ওয়েতে করা, সেইটাই মোটামুটি ইন্টিগ্রেটেড ওয়ে বুঝেছে। যে আপনার বিজনেসের একটা অপারেশনের সাথে আরেকটা অপারেশন যে ইন্টারলিঙ্কেজটা সেটা অটোমেটেড ওয়েতে করা, এইটাই মোটামুটি কি ইন্টিগ্রেটেড ওয়ে বোঝায়। ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কমন ফাংশনালিটি গুলো আমরা একটু দেখে নিই, কি কি কমন ফাংশনালিটি গুলা আছে যেটা আপনার ইআরপি কভার করা উচিত। তো আপনারা দেখেন কমন ফাংশনালিটির মধ্যে আছে পারচেজ, প্রকিউরমেন্ট, সাপ্লাই চেইন বা কমার্শিয়াল। এটা যে নামে ডাকা হোক, এইটা একটা ডিপার্টমেন্ট থাকে একটা 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 কোম্পানিতে বা একটা বিজনেসে। তো এই যে পারচেজ, প্রকিউরমেন্ট, সাপ্লাই চেইন অথবা কমার্শিয়াল, এই যে ডিপার্টমেন্ট গুলা, এইটার যে প্রসেস গুলা আছে সেই প্রসেস গুলা অবশ্যই সফটওয়্যারে আনতে হবে যদি ইআরপি হতে হয়। ঠিক আছে। তারপর কি থাকে একটা বিজনেসের সেলস, মার্কেটিং এন্ড সিআরএম। সিআরএম বলতে কি বোঝাচ্ছে, যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। তো এই যে সেলস, মার্কেটিং, সিআরএম, এইটাও একটা সফটওয়্যারের মধ্যে সফটওয়্যার, এটার যে যতগুলো প্রসেস আছে সেলস এর যে প্রসেস, আপনি ধরেন সেলস এর প্রসেস গুলোর মধ্যে কি থাকতে পারে, যে সেলস অর্ডার ক্রিয়েশন,
তারপরে আপনার আপনার কাস্টমারের যে আপনার ইনফরমেশন রেকর্ড করা, ঠিক আছে, তারপরে আপনার ডেলিভারি কমপ্লিট করা, তারপরে আপনার পার্টির ইনভয়েস পাঠানো, রিটার্নের প্রসিডিউর করা বা অ্যাডভান্সের বিষয়গুলো নিয়ে আসা। তো আহ, এই যে আপনার সেলস এর যত প্রসেস আছে সেটা প্রসেসটা আপনার এই এই সফটওয়্যারের মধ্যে include করতে হবে। দেন সার্ভিস, যদি সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন হয় তাহলে সার্ভিসের বিষয়গুলো আপনার সিস্টেমে আনতে হবে। অথবা যদি আপনার সার্ভিস ওরিয়েন্টেড না হয়, এমনও হতে পারে যে আইটেম এবং সার্ভিস দোনোটাই সেল করে এরকম কোম্পানি আছে। তো এই যে সেলস এবং সার্ভিস, এই সার্ভিসের বিষয়গুলো সার্ভিসের প্রসেসের মধ্যে নিয়ে আসতে হবে। তারপরে হলো ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন গুলো কি হয়, যে প্রোডাকশন প্রসিডিউর থাকে, প্রোডাকশন প্রসেস থাকে, প্রোডাকশনের বিষয়গুলো থাকে। তো এই যে প্রোডাকশনের বিষয়গুলো থাকে এইটাও সিস্টেমের মধ্যে আনা। তো তার মধ্যে কি কি আছে, ইনভেন্টরি আছে, হিউম্যান রিসোর্স আছে, আইটি আছে, ফাইন্যান্স অ্যাকাউন্টস আছে, কস্টিং, ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট। এই ধরনের ফাংশনালিটি, কমন ফাংশনালিটি একটা বিজনেসে থাকে। তো একটা বিজনেসে থাকে এবং এই বিজনেসের এই ফাংশনালিটি একটা ফাংশনালিটির সাথে আরেকটা ফাংশনালিটির ইন্টারলিঙ্কেজ আছে। তো এইটা একটা সিস্টেমের মধ্যে আনা এবং সিস্টেমে ইন্টারলিঙ্ক করে দেওয়া, এইটা মোটামুটি ইআরপি বোঝায়। যেমন ইআরপি যদি না হয়, যেমন ধরেন আমরা যদি শুধু অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করি তাইলে হবে কি যে আমাদের ফাইন্যান্স অ্যাকাউন্টসটা কভার করতে পারে, বাট আমাদের কি পারচেস প্রসেস কভার করবে না, সেলস প্রসেস কভার করবে না, প্রোডাকশন প্রসেস কভার করবে না, ঠিক আছে এরকম। বা আপনারা এরকম সফটওয়্যার আছে যে অ্যাকাউন্টিং এবং ইনভেন্টরি কভার করতেছে, তার মানে আদার ফাংশনালিটি গুলা কভার হয় না, সেটা হয়তো আপনার এক্সেল বা আপনার ম্যানুয়াল মেনটেন করতে হয়, ঠিক আছে। অথবা এরকম আছে যে ধরেন হিউম্যান রিসোর্সের জন্য আলাদা একটা সফটওয়্যার, আপনার কস্টিং এর জন্য আলাদা সফটওয়্যার, সেলস এর জন্য আলাদা সফটওয়্যার, প্রোডাকশনের জন্য আলাদা সফটওয়্যার, আপনার অ্যাকাউন্ট ফাইন্যান্সের জন্য আলাদা সফটওয়্যার। এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তারা তাদের প্রয়োজনে আলাদা আলাদা যে সফটওয়্যার ব্যবহার করতেছে যার মাধ্যমে কোনো ইন্টারলিঙ্কেজ নাই, যদি ইন্টারলিঙ্কেজ না থাকে তাহলে সকল ডিপার্টমেন্ট যদি সফটওয়্যার আলাদা আলাদা সফটওয়্যার ব্যবহার করে থাকেও তাহলে সেটাকে ইআরপি বলা যাবে না, কারণ কি সেটা কোনো ইন্টারলিঙ্কেজ নাই, ঠিক আছে। কারণ সবাই আলাদা আলাদা ভাবে ব্যবহার করতেছে। যখন একজনের কোনো ইনফরমেশন মানে একটা ডিপার্টমেন্টের ইনফরমেশন অন্য ডিপার্টমেন্টের প্রয়োজন হয় তখন তারা কি করে, তারা করে যে ওই ডিপার্টমেন্টের ইনফরমেশন থেকে ইনফরমেশনটা এক্সট্রাক্ট করে আমার এই ডিপার্টমেন্টে নেয়, তারপর ওইখান থেকে সে হয়তো আর তার সফটওয়্যারে এন্ট্রি দেওয়ার ব্যবস্থা করে। তো এই যে আমাদের ডুয়েলিটি অফ দা ওয়ার্ক, ওইখানে ও কাজ করতেছে, এখান থেকে আমি আবার ওর কাছ থেকে নিয়ে আবার আমি কাজ করতেছি, তো এই যে ডুয়েলিটি অফ ওয়ার্ক এটা ইআরপিটা আপনার রিডিউস করে, ঠিক আছে। তো ইআরপি কনসেপ্টটা মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তখন আমরা যখন এই যে সিস্টেমটা ঢুকে যাব তখন আপনাদের ফুললি ক্লিয়ার হয়ে যাবে ইআরপি সফটওয়্যারটা, ঠিক আছে। তো আশা করি আপনার ইআরপি সফটওয়্যারে আর কোনো মানে বুঝার যে কোনটা কি ইআরপি সফটওয়্যার বলে এইটা বুঝার আর কোনো ওয়ে নেই। অনেকে অনেকে হয়তো আপনার ট্যালিকে ইআরপি সফটওয়্যার বলে। ট্যালিতে আপনার শুধুমাত্র অ্যাকাউন্টিং ফাংশনালিটি কভার হয় এবং ইনভেন্টরির কিছু কিছু ফাংশনালিটি কভার হয়, ইনভেন্টরির স্টক কিপিংটা কভার হয়। তো সুতরাং ওইটাকে ওইভাবে ইআরপি বলা যায় না, ঠিক আছে। তো সুতরাং আপনার সব ইয়েকে কিন্তু আমরা ইআরপি বলতে পারি না। অনেকে মিটিং রিকোয়েস্ট করতেছে, আমি একটু আপনাদের হোল্ড করি, যে আমি একটু তাদেরকে একটু এডমিট করে তারপর আমি আসতেছি। আচ্ছা আচ্ছা, তো আপনাদের ইআরপি কনসেপ্টটা কি মোটামুটি ক্লিয়ার হয়েছেন, যে কোথাও ইআরপি বিষয়টা কি আসলে, এটা কি ক্লিয়ার হয়েছেন? হ্যালো হ্যালো। ভাই আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ইআরপি তে আপনি এখানে যে এইগুলো ক্যাটাগরিজ করছেন এর মাঝে মোস্টলি যেটা ইম্পর্টেন্ট ইয়ারলি লাগে সেটা হচ্ছে অডিট। অডিটের ফাংশনালিটিটা কি আলাদা থাকে? এটা একটু জানার আচ্ছা ছিল। আচ্ছা, আমি আপনাকে বলি, অডিটের যে বিষয়টা আছে, যে অডিট কিন্তু আপনার সকল ডিপার্টমেন্টাই আপনার অডিটের আওতায় পড়ে। মানে অডিটের কিন্তু স্কোপটা কি, যে অডিট হলো যে আফটার অপারেশনের পরে, যেটা ডিরেক্ট অপারেশনের সাথে ইন্টারলিঙ্ক না, ঠিক আছে। মানে কি এটা হলো যে অপারেশনের পরে যে ইন্টারলিঙ্ক, হ্যাঁ ঠিক আছে। অডিটের বিষয় হলো যেমন আমি পারচেজে অডিট করব, ঠিক আছে, মানে পারচেজে ধরেন আমি একটা ইনভয়েস অডিট করব, ঠিক আছে। তাইলে কি হবে, যে ইনভয়েসটা হবে কি হবে, যে ইনভয়েসটা যখন সে পোস্ট করবে সেটা হয়তো ডিরেক্ট পোস্ট হবে না সিস্টেমে, সেটা হয়তো কি হবে আপনার সেইটা হয়তো আপনার পার হয়ে এক জায়গায় জমা হবে, অথবা যে সেটা ফরওয়ার্ড হবে কোথায়, যে আপনার অডিট ডিপার্টমেন্টে যিনি আছেন তার কাছে ফরওয়ার্ড হবে, সে সেটাকে চেক করে অ্যাপ্রুভ করে দিবে,
তখন তার কাছে যে আপনার অরিজিনেটর যে ছিল, যে ইনভয়েসটা যিনি ক্রিয়েট করেছে, তার কাছে আবার চলে আসবে অ্যাপ্রুভ হয়ে, সে এবং সেটা সিস্টেমে অ্যাড করবে। ঠিক আছে, তো এই যে এইখানে অডিট কিন্তু সেলসের সাথেও রিলেটেড, আপনার পারচেজের সাথেও রিলেটেড, ইনভেন্টরির সাথেও রিলেটেড, প্রোডাকশনের সাথেও রিলেটেড, আবার আইটির সাথে রিলেটেড এবং ফাইন্যান্সের সাথেও রিলেটেড। তো ফুল ফাংশনালিটির সাথেই অডিট রিলেটেড। এখানে অডিট কিন্তু আলাদাভাবে কোনো কিছু নাই। এবং আপনার অডিটের জন্য সিস্টেম হয়তো আপনাকে প্রত্যেকটা আপনার ইয়েতেই মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজের অডিটের জন্য আপনার সিস্টেমে হয়তো আপনার এই যে অ্যাপ্রুভ মেকানিজম বলেন বা অ্যালার্ট মেকানিজম বলেন বা অডিট ট্রায়াল বলেন, সেইটা আপনার দিতে পারে, সিস্টেম দিতে পারে। কিন্তু অডিটের জন্য নিজস্ব এরকম অপারেশন, বিজনেস অপারেশনের মধ্যে পড়ে না। ব্যাপারটা বুঝতে পারছেন আপনি? হ্যালো? জি ভাইয়া, ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার জি। আচ্ছা, তারপরে আমি আমার নেক্সট টপিকে চলে যাই। ঠিক আছে, আমি এইটা খুব দ্রুত শেষ করব, থিওরিটিক্যাল ডিসকাশনটা। আমরা ডাটাবেজের ডিসকাশনটা চলে যাই। তো ডাটাবেজ, এখন ডাটাবেজ জিনিসটা কি? হ্যাঁ, ডাটাবেজটা হলো যে কালেকশন এন্ড স্টোরিং ডাটা ইন অর্গানাইজড ম্যানার। মানে আমি ডাটা কালেক্ট করব এবং স্টোর করব, সেটাকে অর্গানাইজড ম্যানারে কালেকশন করব, মানে ম্যানারে কালেকশন বা স্টোর করা হইতে হলো মোটামুটি ডাটাবেজ। ঠিক আছে, মানে কি আমি ডাটাবেজটা কেন নিব? যে আমার যেমন ধরেন আমি যদি ডাটাবেজ ইউজ না করি, আমার ডাটাটা কি হতে পারে, আমি ধরেন আপনার হজবরল হয়ে যেতে পারে, র্যান্ডমলি কালেক্টেড হয়ে যেতে পারে। যেমন ধরেন আপনি ডাটা কালেক্ট করতেছেন, আরেকজন ডাটা কালেক্ট করতেছে। তো আপনি হয়তো একজন কাস্টমারের নেম হয়তো আপনি একটা ডট দিছেন বেশি, আরেকজনের ডট কম দিছে, বা একটা স্পেস ভুল দিছেন বা কম দিছে। এই যে বা আপনি হয়তো ক্যাপিটাল লেটারে লিখছেন, ও হয়তো স্মল লেটারে লিখছে, বা ও হয়তো ফুল ক্যাপিটাল লেটারে লিখছে। এই যে ডাটাগুলা মানে আপনার কি হচ্ছে যে আপনার ডাটার সাথে ওর ডাটা মিলতেছে না। তো যদি না মিলে তখন কি করতে পারবে না, সিস্টেম তো মানুষের মতো না যে আপনার ও হয়তো বুঝে যাবে যে যে এটা এই ডাটা এটা যেত। তাইলে কি হবে, যে ডাটাটা কি করতে হবে, আপনার অর্গানাইজড ম্যানারে কালেক্ট করতে হবে, যাতে আপনি যদি একই নামে যদি দেখা যায় কি আপনি একটা স্পেস দিচ্ছেন বেশি, ও হয়তো স্পেস দেয় না, বা আপনি হয়তো একটা নাম ক্যাপিটাল লেটারে লিখছেন, ও হয়তো স্মল লেটারে নাম লিখেছে, বা আপনি হয়তো লিমিটেড এর পুরা লিমিটেড লিখেছেন, ও হয়তো এলটিডি লিখে ডট লিখেছে। তো এই যে আপনার বিষয়গুলা, যে আপনার ডাটা লেখার ফলে যে দুইটা দুই রকম হয়ে যাচ্ছে, তো এই কারণে কিন্তু সিস্টেম চিন্তাছে এটা দুইটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ডাটা। তখন কিন্তু আপনি মনে করেন আপনার যে অ্যানালাইসিস বা আপনার যে ধরেন আপনার যে রেজাল্ট বের করা, ধরেন আপনি এক্সেলে কি করবেন, যে আপনি হয়তো যে বের করবেন যে এই কাস্টমারের সাথে টোটাল আপনার কালেকশন কত, এই কাস্টমার থেকে কালেকশন কত। তখন আপনি কালেকশন এন্ট্রি দিচ্ছেন, আরেকজন কালেকশন এন্ট্রি দিচ্ছে, বা দুইজন দুই রকম ভাবে একটা কাস্টমারের নাম লিখছে, তখন কিন্তু দুইটা আলাদা আলাদা কাস্টমার হয়ে টোটাল আলাদা আলাদা কালেকশন দেখাবে। তো এই কারণেই ডাটাবেস কনসেপ্ট, যে ডাটাবেসটা হলো যে অর্গানাইজড ওয়েতে আপনার ডাটা কালেক্ট করার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। ঠিক আছে, তো ডাটাবেজের এক্সাম্পলটা কি কি? এসকিউএল একটা ডাটাবেজের এক্সাম্পল, এসএপি হানা, এটা এসএপির শুধুমাত্র এসকিউএল ডাটাবেসটা মোটামুটি যত সফটওয়্যার আছে, যত সফটওয়্যার হইতে পারে, সেটা এইচআর সফটওয়্যার হইতে পারে, সেটা আপনার কি বলেন যে প্রোডাকশনের জন্য ম্যানুফ্যাকচারিং কোনো সফটওয়্যার, বা যত সফটওয়্যারই আছে মোটামুটি এসকিউএল দিয়ে ইউজ করে। তাছাড়া ধরেন এসএপি হানা ইউজ করে, হানা ডাটাবেজ ইউজ করে, এবং এসএপির এসকিউএল ইউজ করে, দুইটাই ইউজ করে। ওরাকেল ডাটাবেজ ইউজ করে। তো আরেকটা ডাটাবেজ আছে যে মাইক্রোসফট এক্সেস, যেটা হলো যে আমাদের যে মাইক্রোসফট যে প্যাকেজ গুলা থাকে, যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, তারপরে আপনার পাওয়ার পয়েন্ট, এই যে প্যাকেজ আছে, এই প্যাকেজের মধ্যেও কিন্তু একটা ডাটাবেজ আছে, যেটা নিয়ে হয়তো আমরা কখনো কাজ করি না। ঠিক আছে, আমরা এক্সেল বেজ হই, তো এই প্যাকেজ সফটওয়্যার নিয়েও কখনো কি করি না, আমরা কাজ করি না। তো এইখানেও আপনার ডাটাবেজ আছে। ঠিক আছে, তো মাইক্রোসফট এক্সেস এরকম ডাটাবেজ, আরো কিছু ডাটাবেজ আছে, তো মোটামুটি এগুলা কমন। ঠিক আছে, তো এসকিউএল ডাটাবেসটা সবচেয়ে বেশি কমন। আরেকটা সফটওয়্যার আছে যে মাই এসকিউএল, এটাও একটা ডাটাবেস। তো এইগুলা ডাটাবেসটা কিরকম, আমি একটু পরের স্লাইডে যাই। দেখেন, ডাটাবেজে দুইটা জিনিসই থাকে, একটা টেবিল আর একটা হলো ফিল্ড। টেবিল জিনিসটা কি? ফিল্ড হইলো টেবিলের একটা পার্ট। আমরা টেবিলের যতগুলো কলাম আছে, সেই কলাম গুলারে আমরা হয়তো এক্সেলে কলাম বলি, বা আমরা ওয়ার্ডে যখন টেবিল ইনসার্ট করি সেগুলারে কলাম বলি। কিন্তু ডাটাবেজে টেবিলের কলাম গুলার নেম হইলো ফিল্ড, এইগুলারে ফিল্ড বলা হয়। ঠিক আছে, তো এরকম একটা টেবিলে হয়তো 10টা ফিল্ডের আপনার কলাম থাকতে পারে, বা আপনার 15টা ফিল্ডের কলাম থাকতে পারে এটা। তো আমি আপনাদের ডাটাবেজ নিয়ে একটু দেখানোর জন্য আমি একটু আপনাদের ইয়েতে যাব, আপনার মাইক্রোসফট এক্সেস যেটা, সেটা একটু ওপেন করি। ওপেন করে আপনার ডাটাবেসটা সম্বন্ধে আপনাদের একটু ক্লিয়ার আইডিয়া দেই। ঠিক আছে, তো দেখেন, এখন একটা
ডাটাবেজ আমি ওপেন করেছি, সেটার নাম হলো মাইক্রোসফট এক্সেস, ঠিক আছে। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? না মানে এখনো কিছু আসে নাই। হ্যাঁ এই যে এখন আসতেছে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন না? জুম করলে জিনিসটা কেটে যায়। যাই হোক, হ্যাঁ এইখানে জুম, দেখেন হ্যাঁ জুমটা জুম আছে করলে, ভাই, বের করে দেন নাহলে বোঝা যাচ্ছে না আর কি। জুম হ্যাঁ প্রয়োজন নেই জুমটা এখন। বের করি। এখন এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন, এইখানে এইখানে দেখেন টেবিল, এই যে এইটা এখানে দেখেন টেবিল, একটা দুইটা তিনটা টেবিল করা আছে, ঠিক আছে। একটা টেবিলের নাম চার্ট অফ অ্যাকাউন্টস, একটা টেবিলের নাম জার্নাল এন্ট্রি, আর একটা টেবিলের নাম ভাউচার, ঠিক আছে। তো এইটা মাইক্রোসফট এক্সেস এরকম একটা ডাটাবেস। ধরেন আপনি কি করবেন, আরেকটা টেবিল ক্রিয়েট করবেন, ক্রিয়েট যাবেন, টেবিলে যাবেন, দেখেন একটা টেবিল ক্রিয়েট হয়ে গেল। তো আমি টেবিলটাকে কি করব, সেভ করব, রাইট বাটন ক্লিক করে সেভ দিব। সেভ দিয়ে ধরেন আমি এই টেবিলের নাম দিব হলো, ধরেন আমার ইনভয়েস, ঠিক আছে। তো এই যে আপনার ইনভয়েস হিসেবে আমি টেবিলে এইখানে দেখতেছেন যে আইডি ক্লিক ফিল্ড। তো ইনভয়েসে ধরেন আমি আপনার এখানে আমার ধরেন ইনভয়েসে ধরেন আমি কি লিখবো, যে আমার একটা শর্ট টেক্সট টাইপের একটা ফিল্ড ক্রিয়েট করবো। এই ফিল্ডের নাম কি দিব, ধরেন আপনার নামটা দিব আমি, ধরেন কাস্টমার নেম, ঠিক আছে, বা কাস্টমার কোড সাপোজ। তো এই যে ফিল্ড গুলা ক্রিয়েট হচ্ছে, এইটা হলো টেবিল, ঠিক আছে। আর এইটা ডাটাবেজে কি থাকে, টেবিল থাকে। এইগুলো এরকম, এই পুরোটা হলো টেবিল সম্পূর্ণটা। আর ইনভয়েসটা হলো টেবিল, এবং আইডি, কাস্টমার নেম, এরকম আমি যখন কাস্টমার কোড যদি অ্যাড করি, তাহলে সেটা হবে আপনার সেটা ফিল্ড। মানে এগুলো হলো মোটামুটি ফিল্ড, ঠিক আছে। তো এগুলাকে বলা হয় ফিল্ড, আর ডাটাবেজের এগুলোকে বলা হয় ফিল্ড, আর টোটালটা হলো টেবিল। এই যে টেবিলটা মানে ডাটাবেজে যে টেবিলগুলো থাকে, ঠিক আছে, এই টেবিলগুলো আমরা কখনোই দেখতে পাই না। মানে একটা সফটওয়্যারে আমরা যে জিনিসটা দেখি সেটা হলো আপনার এন্ট্রি স্ক্রিনটা দেখতে পারি, এন্ট্রি স্ক্রিনটা বা ফর্মটা দেখতে পারি। যে ফর্ম থেকে এন্ট্রি দিলে আমার ডাটা স্টোর হয় টেবিলে, মানে টেবিলটা কি থাকে, হাইট থাকে, যেটা সম্বন্ধে যেটা নিয়ে আমরা কখনো নাড়াচাড়া করি না। যেমন আমি ভাউচারটা একটু ওপেন করি, ডাবল ক্লিক করি, দেখেন এই যে ভাউচারটা, এটা হলো একটা এন্ট্রি স্ক্রিন, এটা কিন্তু টেবিউলার সিস্টেম না, ঠিক আছে। তো এটাকে বলে ফর্ম বা ডকুমেন্ট টাইপ বা ফর্ম, ডকুমেন্ট ফর্ম। তো এইখানে দেখেন এই যে ইনফরমেশন গুলো আমি এন্ট্রি দিয়ে যখন আমি অ্যাড বাটন ক্লিক করব, তখন আমার কি জমা হবে, কোথায়, ডাটাবেজের টেবিলে জমা হবে, ঠিক আছে। এইটা যেমন ধরেন আমি আমি ধরেন একটা রিসিভ ভাউচার এন্ট্রি দিব। সাপোজ আমি এখানে পোস্টিং ডেটটা আমি লিখবো, এখানে আমি ডেটের অপশনে যাই, আমি ধরেন পোস্টিং ডেটটা লিখবো। এখানে আমি একটা রেফারেন্স হয়তো আপনার 21 এরকম একটা রেফারেন্স অ্যাড করবো। এখানে ভাউচার নাম্বারটা এরকম অটো নাম্বার হয়ে যায়, একটা কোড লেখা আছে। তো এখানে আমি ধরেন একটা নেরেশন লিখবো যে রিসিভ ফ্রম মিস্টার এক্স, ঠিক আছে। আমি ধরেন এখানে ক্যাশ ইন হ্যান্ড কে ডেবিট করবো বা সেলস ক্রেডিট করবো, দিয়ে আমি অ্যাড দিব। অ্যাড দিলে স্ক্রিনটা কিন্তু চলে যাচ্ছে, মানে এটা ফর্ম, এটা আবার ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। আমি আবার নতুন করে অ্যাড দিলে আবার নতুন ক্রিয়েট হবে। কিন্তু এইটা কিন্তু আমার ডাটাবেজে জমা হচ্ছে। যখন মানে ডাটাবেজে জমা হচ্ছে মানে কি, এটা লিঙ্কেজ করা কিনা, যেমন উপরে যে ভাউচারটা, এই ভাউচার ইনফরমেশনটা ভাউচারের টেবিলে আপনার জমা হয়। আবার নিচের যে টেবিলটা, সেই টেবিলটা আমার জমা হয় চার্ট অফ অ্যাকাউন্টস এর টেবিলে, ঠিক আছে। সরি, সেইটা জমা হয় জার্নাল এন্ট্রির টেবিলে, ঠিক আছে। তো চার্ট অফ অ্যাকাউন্টস এর স্ক্রিনটা দেখেন, এই যে এরকম একটা ছোট একটা চার্ট অফ অ্যাকাউন্টস। এখানে আমার কি অ্যাকাউন্ট কোড, অ্যাকাউন্ট নেম এবং অ্যাকাউন্ট টাইপ, এই ধরনের করে আমার একটা ফর্ম ক্রিয়েট করা, ঠিক আছে, এন্ট্রি ফর্ম। তো আমি এখানে এন্ট্রি ফর্ম ধরেন আমি একটা এরকম একটা কোডে আমি একটা সার্ভিস রেভিনিউ আমি একটা অ্যাড করতে চাই, ঠিক আছে। রেভিনিউ অ্যাড করতে চাই, এটা ধরেন টাইপটা হবে আমার রেভিনিউ টাইপ, ঠিক আছে। আমি অ্যাড দেবো, আমি অ্যাড দিচ্ছি এই স্ক্রিনটা, এটা ফর্ম, কিন্তু আমার এই
চার্ট অফ অ্যাকাউন্টস এর যে টেবিলটা এইখানে জমা হচ্ছে, ঠিক আছে। দেখেন সর্বশেষ যেটা ছিল যে সার্ভিস রেভিনিউ, আপনার কোড ছিল 4004 সার্ভিস রেভিনিউ। তো এইরকম করে আপনার আপনার ডাটাবেসটা থাকে ব্যাক এন্ডে, আর ফ্রন্ট এন্ডে থাকে হলো এন্ট্রি স্ক্রিন বা ফর্ম, ঠিক আছে। তো আমরা এটা তো মাইক্রোসফট এক্সেস দেখেছি, ঠিক আছে। তো মাইক্রোসফট এক্সেসে এরকম আপনার আছে। তো আমি এসএপি তে একটু চলে যাই। এইটা হলো আপনার এসএপি বিজনেস ওয়ান, যেটা নিয়ে আমি একটু আগেও কথা বলেছি আপনাদের, যে এসএপি, এটা হলো এসএপি বিজনেস ওয়ান। তো এখানে দেখেন আমরা কি পাবো, এখানে আপনার মডিউল গুলা, এখানে ক্লিক করলে আমি মডিউল গুলা পাই। এখানে মডিউল গুলা দেখতে পাচ্ছেন, কি কি মডিউল আছে, যে অ্যাডমিনিস্ট্রেশন, যেটা হয়তো আমার সেট আপ রিলেটেড, যে কোনো কিছু সেট আপ করার জন্য অ্যাডমিনিস্ট্রেশন মডিউলটা আছে। তারপর ফাইন্যান্স মডিউল আছে, সেলস মডিউল আছে, পারচেজ মডিউল আছে, বিজনেস পার্টনার্স মডিউল আছে, যেখানে আপনার কাস্টমার, ভেন্ডর এবং লিড যারা থাকে তাদের ইনফরমেশনটা এখানে আপনার রেকর্ড করা হয়। ব্যাংকিং মডিউল আছে, ইনভেন্টরি মডিউল আছে, প্রোডাকশন মডিউল আছে, হিউম্যান রিসোর্স এবং রিপোর্ট টাইপের আছে, ঠিক আছে। তো আমরা কিন্তু এইখানে ধরেন আমরা কি দিব, ধরেন আমরা এন্ট্রি দিব, এখানে পারচেজে যাব, আমি একটা পারচেজ রিকোয়েস্ট এন্ট্রি স্ক্রিনটা ওপেন করবো, এরকম একটা পারচেজ রিকোয়েস্ট এন্ট্রি স্ক্রিন। তো এখানে আপনার রিকোয়েস্টের নেম, ব্রাঞ্চ, ডিপার্টমেন্ট, আপনার পোস্টিং ডেট, ভ্যালিড ডেট, ডকুমেন্ট ডেট, রিকোয়ার্ড ডেট এবং আইটেম নাম্বার এবং আইটেম ডিসক্রিপশন, এই ধরনের ইনফরমেশন আছে এখানে, ঠিক আছে। তো এইগুলা এন্ট্রি স্ক্রিনটা এইটা, ঠিক আছে, কিন্তু এইটা ডাটাবেজে জমা হয়, ঠিক আছে। এইটা এইটা এসএপিটা, এটা এসএপি দুই ধরনের ডাটাবেজ, এসএপি বিজনেস ওয়ান দুইটা ডাটাবেজ নিয়ে আপনার করা যায়, একটা হলো এসকিউএল ডাটাবেজ আর একটা হলো এসএপি S4 হানা। তো S4 হানার এসএপি নতুন আকারে আসছে ডাটাবেজ হিসাবে, যেটা আপনার এসএপি ডেভেলপ করেছে হলো বিজনেস ইন্টেলিজেন্স করার জন্য, যাতে আপনার বিজনেস ইন্টেলিজেন্সের বিষয়গুলো আপনার সিস্টেমে আনা যায়। বিজনেস ইন্টেলিজেন্সটা কিরকম, বিজনেস ইন্টেলিজেন্সটা হলো এইরকম, সাপোজ আপনি আপনার কি হচ্ছে যে আপনি ধরেন ব্যাংকিং এর যে ইনকামিং পেমেন্টস আছে বা আউটগোয়িং পেমেন্টস আছে, মানে আপনার কালেকশন ফ্রম কাস্টমার বা রিসিভ ফ্রম আপনার কালেকশন ফ্রম কাস্টমার এবং আপনার পেমেন্ট টু সাপ্লায়ার, বা আপনার যত আপনার আদার্স যে পেমেন্ট আছে বা আদার্স যে কালেকশন আছে বা রিসিভ গুলো আছে, এইগুলো আপনি হয়তো সিস্টেমে দিচ্ছেন, বিভিন্ন ব্যাংকের নামে। তো আপনার একটা কি হয় যে ব্যাংক রিকনসিলিয়েশন করার প্রয়োজন পড়ে, ঠিক আছে। তো ব্যাংক রিকনসিলিয়েশন করার জন্য আপনি করবেন যে এক্সটার্নাল যে ব্যাংকার যিনি আছে তাদের, সরি ভাইয়া, কথাটা ক্লিয়ার আসতেছে না। ক্লিয়ার আসতেছে না? এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জি এখন 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 ক্লিয়ার ভাই, জি জি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনি মানে রিসিপ্ট এবং পেমেন্ট আপনি হয়তো ব্যাংকিং ইনফরমেশনে এন্ট্রি দেন, বিভিন্ন ব্যাংকের নামে, ব্যাংক অ্যাকাউন্টের নামে এন্ট্রি দিচ্ছেন। তো আপনি যে যে ব্যাংকার থেকে ধরেন আপনাকে ওয়ান ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, তো ওয়ান ব্যাংকে থেকে আপনি কি করলেন, আপনার স্টেটমেন্টটা আপনি, ঠিক আছে, সফট কপি আপনি স্টেটমেন্টটা নিলেন। তো ওই যে বিজনেস ইন্টেলিজেন্স বলতেছিলাম, বিজনেস ইন্টেলিজেন্স সেই স্টেটমেন্টটা যাতে আপনার সিস্টেমে কি করা যায়, আপলোড করা যায়, এবং আমার যে রিকনসিলিয়েশনের বিষয়গুলো সিস্টেম আপনার কিছু কিছু ক্ষেত্রে মানে সিস্টেম যাতে অটোমেটিক্যালি রিকনসাইল করতে পারে, এই কারণে হইলো আপনার মানে রিকনসাইল সিস্টেম যাতে করতে পারে, বা সিস্টেম দিয়ে যে রিকনসাইল হয়ে যায় অটোমেটিক। কারণ আপনি ম্যানুয়ালি কি করবেন, যে আপনার ব্যাংক কলামের ক্রেডিট পাশে 50,000 টাকা আছে, যেটা আমার যে আপনার যে জেনারেল লেজার আছে সেটা ডেবিট পাশে 50,000 টাকা আছে। তো ইনফরমেশনে কিছুটা ম্যাচিং আছে। তো এটা মিলে মিলে আপনি হয়তো ম্যানুয়ালি কি করবেন, যে ক্লিক করবেন যে এটা রিকনসাইল আইটেম, এটা রিকনসাইল আইটেম, এটা রিকনসাইল আইটেম, যে আনরিকনসাইল আইটেম নিয়ে কি হবে, যে একটা ব্যাংক রিকনসিলিয়েশন তৈরি হবে। এই যে এটা আপনি হয়তো ম্যানুয়ালি করছেন, তো সিস্টেমেটিক্যালি যাতে অটোমেটিক্যালি করতে পারেন, এবং বিজনেস ইন্টেলিজেন্স ডেভেলপ করার জন্য মোটামুটি এই যে আপনার এসএপি হানাটা, এইটা আপনার এসএপি ইনকর্পোরেট করেছে। তো এইটা একটা অন প্রেমাইজ টাইপ, মানে এটার মধ্যে এটা হলো আপনার এটা কি বলে মেমোরি বেস, এটা হলো যে ইন মেমোরি সিস্টেম ডাটাবেস, মানে এই এসএপি হানাটা ইন মেমোরি সিস্টেম ডাটাবেস। এসকিউএলটা কোনো ইন মেমোরি সিস্টেম ডাটাবেস না, এইটার মধ্যে আপনার থাকে কি, যে এসকিউএল এ থাকে আপনার ডাটা স্টোর করা সমস্ত ওয়ে, ঠিক আছে। তো এই যে আপনি এখানে দেখতেছেন যে সিস্টেমের স্ক্রিনে স্টক ভ্যালু, রিসিভেবল, টোটাল সেলস, পারচেজ অ্যামাউন্ট, যদি ইনফরমেশন না থাকার কারণে এখানে ইনফরমেশন আসে নাই। এইটাকে বলে যে ফিউরি স্টাইল ককপিট, ঠিক আছে। এটা একটা ককপিট, মানে আপনি আপনার সিস্টেমে এরকম ভিজিবল অবস্থায় থাকবে। আপনি দেখতেছেন যে আপনার টোটাল স্টক ভ্যালু 730.47 মিলিয়ন। তো এইখানে আপনি এটাকে একটা কেপিআই বলে, ধরেন আপনি কেপিআই সেট করে দিতে পারেন যে কি পারফরমেন্স ইন্ডিকেটর, যে আমার স্টক ভ্যালুটা
যাতে আমার 700 মিলিয়নের মধ্যে থাকে, এরকম আমি একটা কেপিআই যদি সেট করে দেই, তাইলে হবে কি যে সিস্টেম আমাকে অটোমেটিক্যালি দেখাবে যে রেড কালার যদি দেখায় তাহলে বুঝবো যে আমার কি হবে, যে আমার মানে ফেভারে যায় নাই, ঠিক আছে। তো আমাকে এইটা আনফেভারেবল হয়েছে, তো এই কারণে রেড কালার। যদি ইয়েলো কালার থাকে তাহলে বুঝবো যে সিস্টেম আমার স্টক ভ্যালুটা ফেভারেবল পজিশনে আছে। তো আবার নীল কালার যদি থাকে যে আমার স্টক ভ্যালুটা এক্সাক্ট টু আপনার ফেভারেবলও নাই আনফেভারেবল নাই, বাট একটা কি বলে যে মডারেট সিচুয়েশনে আছে। তো এই যে আপনার কেপিআই গুলা বা এই যে আপনার সেই যে ককপিটের মধ্যে যে কেপিআই সেট করা, এটা হয়তো আপনার যেরকম লাগবে সেরকম হয়তো আপনি ডিজাইন করলেন। আরেকজন, আপনি হয়তো আপনার ফাইন্যান্সের ইউজার অনুযায়ী আপনার ওইভাবে ক্যাশ ফ্লোর বিষয়গুলা বা যে বিষয়গুলো আপনার আনা উচিত আপনি ওইভাবে আনলেন। যে হয়তো প্রকিউরমেন্টের ইউজার, সে হয়তো তার মতন করে ককপিটটা সেট করবে। তো এই যে এন্ট্রি স্ক্রিনের যে বিষয়গুলো রেডি থাকবে, এটা দিয়ে আপনার কেপিআই সেট করা বিষয়গুলো রেডি থাকবে, তখন আপনি এটা থেকে ডিসিশন নিতে পারবেন, খুব কুইক ডিসিশন, যে আপনি মানে কোন প্রসেসে যাবেন। তো এইটা হলো আপনার হানা ডাটা একটা বিষয়। তো আশা করি ডাটাবেস নিয়ে আপনাদের মোটামুটি ক্লিয়ার কনসেপ্ট হয়েছে। তো আরেকটা বিষয় আমি বলি, তো এখানে আমরা যেগুলো দেখেছিলাম যে আপনার ডাটাবেসটা কি, আপনার দুইটা বিষয় থাকে, একটা টেবিল, ফিল্ড গুলাকে বলা হচ্ছে যে কলাম নেম, আর টেবিল গুলা তো ইন্ডিভিজুয়ালি টেবিল। একটা টেবিলে হয়তো 15 কলামের টেবিল থাকতে পারে, 20 কলামের টেবিল থাকতে পারে, বা 100 কলামের টেবিল থাকতে পারে। আর আপনার এই যে বিষয়গুলা থাকে। তো এখানে আমি যে প্রোডাক্ট পরবর্তী যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেখানে নিয়েও সেখানকার ডাটাবেস নিয়েও কথা বলবো। তো আশা করি আপনাদের জন্য খুব ভালো হবে। তো দেখেন, প্রথমে দেখেন যে এসএপি, তারপরে দেখেন যে এসএপি বিজনেস ওয়ান। তো আমি এসএপি বিজনেস ওয়ান নিয়ে কথা বলেছিলাম কিছুক্ষণ আগেই, তারপরে আবার একটু বলি যে এসএপি একটা জার্মান কোম্পানিটার নাম এসএপি এসই। তো তার 3টা ইআরপি প্রোডাক্ট আছে। 3টা ইআরপি প্রোডাক্টের মধ্যে একটা হলো যে আপনার এসএপি এস ফর হানা, এসএপি বিজনেস ওয়ান, একটা এসএপি বিজনেস বাই ডিজাইন। ইআরপি প্রোডাক্ট তো আমি কিছুক্ষণ আগে বলেছি যে সকল ফাংশনালিটি গুলা আপনার একটা সিস্টেম, কমন ফাংশনালিটি গুলো একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা, এবং কমন ছাড়াও যে বিজনেস টু বিজনেস ভেরিয়েবল ফাংশনালিটি গুলাও কি আপনার এই এসএপির মধ্যে আপনার হয়তো একটু ডেভেলপমেন্ট করে বা কাস্টমাইজ করে আপনার নিয়ে আসা, এটাকে মোটামুটি ইআরপি বলে। যেমন এসএপি বিজনেস ওয়ানে তো কমন ফাংশনালিটি গুলা দিয়েছে। তো দেখেন আমি এখানে আমি একটু এসএপি তে চলে যাই। তো এখানে দেখেন এই যে এসএপি বিজনেস ওয়ানে এই কমন ফাংশনালিটি গুলো আপনার এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। যেমন আপনার প্রথমে কি আছে যে ফাইন্যান্স মডিউল। তো ফাইন্যান্স মডিউলে দেখেন কি কি আছে, যে চার্ট অফ অ্যাকাউন্টস, এডিট অফ চার্ট অফ অ্যাকাউন্ট, জার্নাল এন্ট্রি, জার্নাল ভাউচার, পোস্টিং টেমপ্লেট, রিকারিং পোস্টিং, রিভার্স ট্রানজাকশন, এক্সচেঞ্জ রেট ডিফারেন্স, কনভার্সন ডিফারেন্স, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং টেমপ্লেট, প্রসেস চেকলিস্ট, ডকুমেন্ট প্রিন্টিং, এরকম যাবতীয় জিনিস মোটামুটি ফাইন্যান্স রিলেটেড এইগুলো আছে। তারপর দেখেন যে সেলস এর কি কি আছে, সেলস ব্ল্যাঙ্কেট এগ্রিমেন্ট, সেলস কোটেশন, সেলস অর্ডার, ডেলিভারি, রিটার্ন রিকোয়েস্ট, রিটার্ন এআর ডাউন পেমেন্ট রিকোয়েস্ট, এআর ডাউন পেমেন্ট ইনভয়েস। আমি এটাকে একটু বড় করি আগে দেখার সুবিধার্থে। তো তারপরে দেখেন যে এয়ার ইনভয়েস প্লাস পেমেন্ট, এয়ার ক্রেডিট মেমো, ডকুমেন্ট জেনারেশন উইজার্ড, রিকারিং ট্রানজাকশন, আপনার এই ধরনের বিষয়, যে সেলস এর বিষয়গুলো আপনার এখানে কভার হয়েছে। তারপরে দেখেন এখানে পারচেজের কি কি বিষয় কভার হয়েছে, যে পারচেজ ব্ল্যাঙ্কেট এগ্রিমেন্ট, পারচেজ রিকোয়েস্ট, প্রোফর্মা ইনভয়েস, আপনার পারচেজ অর্ডার, গুড বা প্রোফর্মা ইনভয়েস হলো পারচেজ কোটেশনও বলতে পারেন, আপনার পারচেজ অর্ডার, গুড রিসিভ, পিও, গুড রিটার্ন রিকোয়েস্ট, গুড রিটার্ন, এআর এপি ডাউন পেমেন্ট, এপি মানে অ্যাকাউন্ট পেয়েবল, ডাউন পেমেন্ট রিকোয়েস্ট, অ্যাকাউন্ট পেয়েবল, ডাউন পেমেন্ট ইনভয়েস, অ্যাকাউন্ট পেমেন্ট, এপি ইনভয়েস, এপি ক্রেডিট মেমো, রিকারিং ট্রানজাকশন, ল্যান্ডেড কস্ট, এই ধরনের বিষয় পারচেজের বিষয়গুলো আছে। তো এখানে তারপর দেখেন বিজনেস পার্টনারে কি কি বিষয় আছে। বিজনেস পার্টনার আছে, বিজনেস পার্টনার মাস্টার ডাটা এবং অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটিটা কি, যে আপনি কোন বিজনেস পার্টনারের সাথে কি কি অ্যাক্টিভিটি করবেন, যে আপনি কোন পার্টনারের সাথে মিটিং করবেন, কখন মিটিং করবেন, আপনার কোন বিষয় নিয়ে তার সাথে কথা বলবেন, নেক্সট তার সাথে কবে কথা বলবেন, এইসব বিষয়গুলো এখানে আপনার আনা যায়। ইন্টারনাল রিকনসিলিয়েশন, তো বিজনেস পার্টনারের সাথে যে আপনার ব্যালেন্স রিলেটেড যে রিকনসিলিয়েশন বিষয়গুলো থাকে এইটা এখানে আসে। তারপরে দেখেন কি, যে ব্যাংকিং মডিউলে কি কি থাকে, যে ইনকামিং পেমেন্ট, ডিপোজিট, আউটগোয়িং পেমেন্ট, পেমেন্ট ইউজার, ট্যাক্স পেমেন্ট উইজার্ড, ব্যাংক স্টেটমেন্ট, এক্সটার্নাল রিকনসিলিয়েশন, ব্যাংক স্টেটমেন্ট এন্ড এক্সটার্নাল রিকনসিলিয়েশন, চেক নাম্বার কনফার্মেশন, ডকুমেন্ট প্রিন্টিং, পেমেন্ট অর্ডার, ব্যাংকিং রিপোর্ট, লোন মাস্টার ডাটা, এই ধরনের বিষয় আপনার
এখানে আছে। তো তারপরে দেখেন আইটেম মাস্টার ডাটা বারকোডে, তো এইখানে আইটেম মাস্টার ডাটা আইটেম ইনভেন্টরি ট্রানজাকশন আছে, গুড রিসিভ, গুড ইস্যু, ইনভেন্টরি ট্রান্সফার রিকোয়েস্ট, ইনভেন্টরি ট্রান্সফার, এই ধরনের বিষয়। তো তারপরে প্রোডাকশন মডিউলটা দেখেন, প্রোডাকশন মডিউলে আছে বিল অফ ম্যাটেরিয়ালস, প্রোডাকশন অর্ডার, প্রোডাকশন কনফার্মেশন উইজার্ড, রিসিভ ফ্রম প্রোডাকশন, ইস্যু ফর প্রোডাকশন, আপডেট প্যারেন্ট আইটেম প্রাইস গ্লোবালি ফর প্রোডাকশন, রিকোয়েস্ট রিকনসিলিয়েশন উইজার্ড, বিল অফ ম্যাটেরিয়ালস কম্পোনেন্ট, এই ধরনের বিষয় বা প্রোডাকশন রিপোর্ট। তারপরে আছে কি যে হিউম্যান রিসোর্স, তো হিউম্যান রিসোর্সের বিষয়গুলো আছে এখানে, এমপ্লয়ি মাস্টার ডাটা, টাইম শিট, তারপরে আপনার এমপ্লয়ি মাস্টার ডাটার মধ্যে যে লিভের বিষয়গুলো আছে এখানে আপনার। আমি একটু এইগুলা ডিটেলস লেভেল একটু পরে যাব। তো আপনি এখানে এখানে অ্যাবসেন্স, এডুকেশন, রিভিউজ, এসব বিষয়গুলো আপনার তার এডুকেশনের টপিক, রিভিউ, প্রিভিয়াস এমপ্লয়মেন্ট, টাইমশিট, তো এইসব বিষয়গুলো আপনার আছে। তাছাড়া আরো ধরেন কিছু পেরোল টাইপ এই ধরনের কাস্টমাইজেশন প্রয়োজন হয়, তখন এটা সিস্টেম করা যায়। তারপরে হলো রিপোর্ট, রিপোর্টে কি কি আছে আমরা একটু দেখি। ফাইন্যান্সিয়াল রিপোর্ট আছে, ফাইন্যান্সিয়াল রিপোর্টে আছে অ্যাকাউন্টিং টাইপের কি কি রিপোর্ট, জেনারেল লেজার এবং বিজনেস পার্টনার, বিজনেস পার্টনার বলতে ভেন্ডর এবং কাস্টমার বোঝায়। তো এইখানে তারপরে আপনার এইজিং, ট্রানজেকশন জার্নাল রিপোর্ট, ট্রানজেকশন রিপোর্ট বাই প্রজেক্টস, লোকাল ট্রানজেকশন বাই অ্যামাউন্ট রেঞ্জ, লোকাল ট্রানজেকশন ফিক্সড, ফরেন কারেন্সি অ্যামাউন্ট রেঞ্জ, তো এই ধরনের বিষয়। আবার ফাইন্যান্সিয়ালের মধ্যে কি কি আছে দেখেন, ফাইন্যান্সিয়ালের মধ্যে আছে ব্যালেন্স শিট, ট্রায়াল ব্যালেন্স, প্রফিট অন লস স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো রেফারেন্স রিপোর্ট। কম্পারিজনের মধ্যে কি কি আছে, ব্যালেন্স শিট কম্পারিজন, ট্রায়াল ব্যালেন্স কম্পারিজন, আপনার প্রফিট অ্যান্ড লস কম্পারিজন রিপোর্ট, বাজেট রিপোর্ট আছে। এগুলো হলো রিপোর্ট, এগুলো এন্ট্রি স্ক্রিন না, এগুলো হলো রিপোর্ট, ঠিক আছে। বাজেট রিপোর্ট, ব্যালেন্স শিট, বাজেট রিপোর্ট, ট্রায়াল ব্যালেন্স, বাজেট রিপোর্ট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, বাজেট রিপোর্ট। তারপরে কি কি আছে দেখেন, সিআরএম এর কিছু রিপোর্ট আছে। সিআরএম মানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। তো কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট করতে হলে আপনার অ্যাক্টিভিটি, মাই অ্যাক্টিভিটিস ওভারভিউ, ইনঅ্যাক্টিভ কাস্টমার, ক্যাম্পেইন লিস্ট, এই ধরনের বিষয়। অপরচুনিটি রিলেটেড কিছু রিপোর্ট আছে, আপনার অপরচুনিটি ফোরকাস্ট রিপোর্ট, অপরচুনিটি ফোর, এইগুলো হলো জাস্ট রিপোর্ট, ঠিক আছে। তো তো দেখেন তো এই হলো মোটামুটি ধরেন আপনার, তো, তার মানে কি যে আপনার একটা সিস্টেমে বিজনেসের যে কমন ফাংশনালিটি গুলো আছে সবগুলা কিন্তু কাভার যখন হয়ে যাবে, তখন আপনার হবে কি যে এটা একটা ইআরপি, ঠিক আছে। তো আপনার এসিবি বিজনেসে মোটামুটি সব কমন ফাংশনালিটি যা আছে সব কাভার হয়ে যায়। তাছাড়াও যদি কোনো বিজনেস টু বিজনেস যে আপনার ভেরি করে, যে ভেরিয়েবল যে ফাংশনালিটি গুলো আছে সেগুলো হলো এসিপি আপনার কাস্টমাইজেশন অপশন দিয়েছে, যে এইসব বিষয় অফার দিছে। তো আপনারা যে জিনিসটা দেখবেন যে আমি এন্ট্রি দিব এই স্ক্রিনটাতে, এই স্ক্রিনগুলো যেমন ধরেন আমি একটা আপনার ফাইন্যান্সে জার্নাল এন্ট্রি স্ক্রিন ওপেন করব, ঠিক আছে। যেমন এখানে জার্নাল এন্ট্রির কি আছে যে পোস্টিং ডেট, পোস্টিং ডকুমেন্ট ডেট, ডিউ ডেট, টেমপ্লেট, এই জার্নাল এন্ট্রি স্ক্রিন। এখানে আপনার আমি এখানে ট্যাব ক্লিক যখন করব তখন আপনার যত চার্ট অফ অ্যাকাউন্টস, যত অ্যাকাউন্টস গুলো আছে তার ব্যালেন্স সহ এখানে আপনার শো করবে। যে ওয়ান দিয়ে যখন স্টার্ট হবে সেগুলোকে, মানে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস এইভাবে ডিজাইন করেছি যে ওয়ান দিয়ে যখন স্টার্ট হবে সেগুলো অ্যাসেট টাইপ, যদি আমি টু দিয়ে স্টার্ট করি সেগুলো লাইবিলিটি টাইপ, যেমন লং টার্ম লোন, ব্যাংক এশিয়া ক্রেডিট, সিসি লোন, তারপর এলটিএল টাইম লোন। আবার যদি আমি থ্রি দিয়ে স্টার্ট করি তখন আপনার এটা আপনার ইকুইটি টাইপ অ্যাকাউন্ট, পেইড আপ ক্যাপিটাল, তারপরে আপনার পেইড আপ ক্যাপিটাল, রিটেন আর্নিং, এই ধরনের বিষয়। তারপর যদি আমি ফোর দিয়ে শুরু করি সেগুলো রেভিনিউ টাইপ অ্যাকাউন্ট। তারপরে যদি ফাইভ দিয়ে শুরু করি আপনার এইটা হলো আপনার এক্সপেন্স টাইপ অ্যাকাউন্ট। তো এইটা হলো আমার চার্ট অফ অ্যাকাউন্ট। তো এখান থেকে আমি অ্যাকাউন্ট সিলেক্ট করব। সাপোজ আমি একটা এরকম একটা ফ্যাক্টরি বিল্ডিং অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, আর উপরে হয়তো আমি একটা পার্টির নাম সিলেক্ট করলাম। এখানে দেখেন না যে কাস্টমার নাম আছে, যে ভি ফর ভেন্ডর, সি ফর কাস্টমার, আমি ভি দিয়ে ক্লিক করলাম। ভি ওয়ান হইলো আপনার ফরেন ভেন্ডর, তো আমি ভি টু দিয়ে আপনার সিলেক্ট করলাম, সরি ভি টু ফরেন ভেন্ডর, তো ভি ওয়ান আপনি আমার লোকাল ভেন্ডর আমি একটা সিলেক্ট করলাম। এরকম আমি সাপোজ এরকম এখানে ডেবিট ক্রেডিট লিখলাম, আমি এখানে
যদি ফরেন কারেন্সিতে ট্রানজাকশন করতে চাই, তো আমি ডিসপ্লে ইন ফরেন কারেন্সি দিয়ে ফরেন কারেন্সিতে ট্রানজাকশন করতে পারবো। তবে সিস্টেম সেটা আমাকে কি করবে, অটোমেটিক্যালি সে আপনার লোকাল কারেন্সিতে কনভার্ট করবে, এক্সচেঞ্জ রেট বসাইতে হবে সেখানে কন্টিনিউয়াসলি, ঠিক আছে। তো এই যে আমি জার্নাল এন্ট্রি স্ক্রিনটা ওপেন করছি, এটা এন্ট্রি স্ক্রিন। আমি প্রথমেই বলি যে এগুলো হলো এন্ট্রি স্ক্রিন, আমি অ্যাড দিব, এখানে এন্ট্রি হয়ে যাবে, ঠিক আছে। তো এন্ট্রি যখন হয়ে যাবে তখন আমি ধরেন এইটা ডাটাবেজে জমা হবে। এন্ট্রিটা কোথায় জমা হবে, আমি ইয়েস যে সেভ না করি। তো এখানে আমার ডাটা দেখেন, এখানে আমার একটা ট্রানজেকশন আছে, যেখানে আমার ট্রানজেকশন নাম্বার, এখানে ট্রানজেকশনটা কি, যে ব্যাংক এশিয়া লিমিটেড ক্রেডিট হয়েছে এবং ডেবিট হয়েছে, এলসি ইন্স্যুরেন্স অ্যালোকেশন অ্যাকাউন্টটা ডেবিট হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে জার্নাল এন্ট্রিটা হয়েছে, এটা কিন্তু অটো জার্নাল এন্ট্রি, কারণ কি এটা অরিজিনটা দেখেন পিএস হলো পেমেন্ট টু সাপ্লাই, লিংকে ক্লিক করলে অরিজিনটা মানে কোথায় সে এন্ট্রি দিয়েছে সেই স্ক্রিনটা আসবে। তো এন্ট্রি দিয়েছিল এই স্ক্রিনটাতে, যে একটা আউটগোয়িং পেমেন্ট বা পেমেন্ট যে আপনার টাইপ আছে সেটার মধ্যে এন্ট্রি দিয়েছিল। তো দেখেন এন্ট্রি কি, যে ইন্স্যুরেন্সকে ইন্স্যুরেন্স দিচ্ছে, সে তার মিডিয়াটা কি পেমেন্ট মিডিয়া হলে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দিয়েছে, ঠিক আছে। এই ব্যাংক ট্রান্সফারের অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করেছে। তো এইখানে দেখেন, তো এই যে বিষয়গুলা আমি যেটা বলতেছি, আমি এইটা নিয়ে পরে আসতেছি। তো এই যে জার্নাল এন্ট্রির মধ্যে এইগুলো হলো টেবিলে জমা হয়, এক একটা নির্দিষ্ট টেবিলে। তো আমি আপনাদের একটা সিস্টেমেটিক মানে ওয়ে দেখাচ্ছি আপনাদের। দেখেন, আমি প্রথমে ভিউতে যাব, ভিউতে যেয়ে আমি সিস্টেম ইনফরমেশনটাকে ক্লিক করব। ক্লিক করলে যে ব্যাকএন্ডে আমার ডাটাবেজের কিছু ইনফরমেশন আমি বুঝতে পারবো। দেখেন, আপনারা আপনারা এইখানে দেখেন, আমি এখানে ক্লিক করলাম, দেখেন নিচের দিকে একটা লাইন আছে, আপনারা কি লক্ষ্য করতেছেন কিনা, একদম ছোট সবার শেষে নিচের দিকে একটা লাইন আছে, যে পোস্টিং ডেট 29/07/20, ঠিক আছে। এইটা কি লক্ষ্য করছেন? হ্যালো, এইখানে দেখেন আপনার যখন ভাইয়া একটু এখানে ক্লিক জুম করি, করতে হবে, বোঝা যাচ্ছে না। জুম করলে ওইটুকু পাওয়া যাচ্ছে না। এই নিচে নিচে তো লেখাটা। ভাইকে ফুটারের কথা বলছেন? ফুটারটা দেখা, হ্যাঁ ফুটারটা কেমন? এই যে আমি একটু দেখি আপনার, এই যে এই জায়গাটা দেখেন, হ্যাঁ। আচ্ছা দেখেন, আমি এই জায়গাটা ধরেছি, ঠিক আছে। এই যে নিচের দিকে লাইনটা দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা কি দেখতে হুম, পাচ্ছেন? এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ওই লাইনটার মধ্যে দেখেন, ওই লাইনটার মধ্যে দেখেন লেখা আপনার সিস্টেম ইনফরমেশন, ঠিক আছে। তো সিস্টেমের মধ্যে এখানে দেখেন, এখানে লেখা আছে ও শেষের দিকে ও যে ডিটি, এই জিনিসটা কি দেখতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখেন ভেরিয়েবল ইকুয়াল 1 ওডিটি, এরপর হ্যাঁ ও যে ডিটি, তারপরে দেখেন লেখা ODT। আছে যে রেফ ডেট লেখা আছে, তাই তো। তো এখানে এইটা আমি যে যেই কার্সর যেখানে ক্লিক করা আছে, ঠিক আছে। তো মানে আপনার পোস্টিং ডেট, যেটা যেই ফর্মটা, সেই পোস্টিং ডেটটার আপনার কোন টেবিলে জমা হয় সেটা লেখা আছে। টেবিলটার নাম হলো ও জে ডিটি, বুঝছেন। আর আপনার কি আপনার ডেটটার নেম কি, আপনার ডেট পোস্টিং ডেটের যে আপনার ফিল্ড নেম হলো রেফ ডেট, ঠিক আছে। তো এই বিষয়গুলো হলো সিস্টেম থেকে জানা যায়। তারপর এটা এটা ক্লিক করে, এখানেও কিন্তু ও যে ডিটি, এটা ক্লিক করেন, এখানে কিন্তু ও যে ডিটি, কিন্তু ফিল্ড নেমটা মেমো, ফিল্ড নেমটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। কারণ কি, এক একটা আলাদা আলাদা ফিল্ড, আলাদা আলাদা কলামে ইনফরমেশন জমা হচ্ছে, কিন্তু টেবিল নেমটা সেম। তো উপরের গুলা সব হইলো ও যে ডিটি টেবিলে জমা হচ্ছে। উপরের গুলা কি হচ্ছে, ও যে ডিটি টেবিলে জমা হচ্ছে। আমি সিস্টেম এন্ট্রি দিচ্ছি এখানে, কিন্তু আমার সিস্টেমটা মানে আপনার ইনফরমেশন গুলো জমা হচ্ছে ডাটাবেজের ও যে ডিটি টেবিলে, ঠিক আছে। তো এখানে দেখেন ও যে ডিটি টেবিলে, ঠিক আছে। তো এইখানে ফিল্ড নেম, আর এই নিচের ইনফরমেশন গুলো কোথায় জমা হচ্ছে দেখেন। এই যে দেখেন, এখানে দেখেন নিচের ইনফরমেশন টেবিলের নামটা কিন্তু চেঞ্জ, মানে উপরের ইনফরমেশন গুলো এক টেবিলে জমা হচ্ছে, নিচেরটা আরেক টেবিলে জমা হচ্ছে। নিচের টেবিলের নাম হলো JDT1, ঠিক আছে। দুই টেবিলে জমা হচ্ছে, কিন্তু দুই টেবিলে জমা হইলেও দুইটার মধ্যে একটা লিঙ্কেজ আছে। যদি আমাকে ইনফরমেশন প্রয়োজন হয় একত্রে, তখন আমি কি করবো, ওই যে লিঙ্কেজটা ইউজ করে
আমরা এই ইনফরমেশনটা একত্রে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তো আমি এই যে এসএপি বিজনেস ওয়ানের যে টেবিলটা আছে, আমি একটু আপনাদের অনেকগুলা টেবিল আছে, আমি জাস্ট কি কি টেবিল এসএপি বিজনেস ওয়ানে থাকে আমি আপনাদের একটু দেখাই, একটু গুগল করে। ঠিক আছে, লিস্ট অফ টেবিল ইন এসএপি ওয়ান। আচ্ছা দেখেন, এই যে এইগুলো হলো টেবিল। ঠিক আছে, একটু অপেক্ষা করি, আমরা একটু লোডিং হচ্ছে। আচ্ছা দেখেন, এখানে বলছে যে লিস্ট অফ অবজেক্ট টাইপস। তো এই টেবিলগুলোকে অবজেক্ট টাইপ বলা হয়। তো টেবিলগুলো দেখেন, তো ফার্স্ট টেবিলটা দেখেন OACT টেবিলটা কি টেবিল, যেটা চার্ট অফ অ্যাকাউন্টস এর টেবিল বা জিএল অ্যাকাউন্টস এর টেবিল, যেটা প্রাইমারি কি হলো অ্যাকাউন্ট কোড। প্রাইমারি কি জিনিসটা কি, যে প্রাইমারি কি হলো যেটা মূল ইনফরমেশন, মানে আপনার ওই টেবিলের মূল ইনফরমেশন, এবং ওই ইনফরমেশন দিয়ে অন্য টেবিলের সাথে লিঙ্কেজ করা হয়, এটা হলো প্রাইমারি কি। এবং অবজেক্ট টাইপ হলো ওয়ান, মানে OACT অবজেক্ট টাইপ হলো ওয়ান। তো এরকম প্রত্যেকটারই আপনার ইন্ডিভিজুয়াল সেপারেট অবজেক্ট টাইপ আছে। এবং একটা অবজেক্ট টাইপ মানে কি, যে এই নাম্বারটা দেখে কোথাও যদি আপনি দেখেন যে ওয়ান টাইপের আপনার অবজেক্ট টাইপের তার মানে বুঝতে পারবেন যে এটা চার্ট অফ অ্যাকাউন্টস এর ইনফরমেশন। এখানে দেখেন OCRDR টেবিল আছে, যেটা হলো বিজনেস পার্টনারের। তারপর ODSC টেবিল আছে, যেটার নাম হলো ব্যাংক কোর্স। তারপরে OITM যে টেবিল আছে, এটার নাম হলো আইটেমস। তারপরে OVTG যেটা আছে ট্যাক্স ডেফিনেশন। তারপরে ধরেন আপনার আর কি মোটামুটি দেখেন, তারপরে দেখেন ODLN টেবিল আছে, যেটা হলো ডেলিভারির। তারপরে OINV যেটা হলো এয়ার ইনভয়েস, মানে কি কাস্টমারকে যে ইনভয়েসকে দেওয়া হয়, অ্যাকাউন্ট রিসিভেবল ইনভয়েস। তো এই যে টেবিল, এখানে অনেক টেবিল আছে, আমি জাস্ট স্ক্রল করে আপনাদের নিচের দিকে যান। তো দেখেন অনেক টেবিল, এই টেবিলগুলো নিয়ে এই হলো সফটওয়্যার বানানো হচ্ছে। ঠিক আছে, তো এই টেবিলগুলো নিয়ে আপনার সফটওয়্যার বানানো হচ্ছে। তার মানে দেখছেন না যে অনেক টেবিল, হিউজ টেবিল। ঠিক আছে, তো ইনফরমেশন গুলা কি হয় যে এই টেবিল গুলা মানে সম্পূর্ণটা মিলিয়ে একটা ডাটাবেস, সম্পূর্ণটা মিলিয়ে একটা ডাটাবেস। তারপরে এই ডাটাবেসের মধ্যে এরকম 100 বা 500 বা 1000 টেবিল থাকতে পারে একটা ইআরপির জন্য, বা অ্যাকাউন্টিং সফটওয়্যার জন্য হয়তো আর একটু কম লাগবে, বাট টেবিল থাকবে। ঠিক আছে, তারপরে কি যে আপনার টেবিলের পরে ফিল্ড, তো এক একটা টেবিলে হয়তো আপনার 50 বা 100 কি থাকতে পারে। ঠিক আছে, তো তো এইখানে দেখেন এই টেবিলগুলো জানা কেন দরকার। দেখেন আমরা অনেকেই এই মোটামুটি এখানে যারা আছেন সিএ প্রফেশনের আছেন, অনেকে হয়তো আপনার অ্যাকাউন্টস ফাইন্যান্সে আছেন, বা আপনার এরকম সীমা প্রফেশনে আছেন। তো যেই বিষয়টা এখানে উল্লেখযোগ্য, আমাদের মূল যে কাজটা সেটা হলো রিপোর্টিং। মূল যে কাজটা সেটা হলো আপনার রিপোর্টিং। মানে দেখা যায় কেউ হয়তো আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গেছেন, মানে কেউ হয়তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন, বা কেউ হয়তো কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হবেন, বা কেউ হয়তো আপনার অন্য অন্য প্রফেশনাল থেকেও হয়তো অনেক সিএফও পজিশন বা বড় পজিশন হোল্ড করবেন। আপনাদের যে মূল যে আপনার পার্সপেক্টিভ যেটা থাকে সেটা হলো যে রিপোর্টিং টু টপ ম্যানেজমেন্ট অথবা রিপোর্টিং টু বোর্ড অফ ডিরেক্টরস। তো এই যে যখন আপনি বোর্ড অফ ডিরেক্টরস বা টপ ম্যানেজমেন্টকে যে রিপোর্ট করতে যাবেন, তখন আপনি কি করতে হবে, সিস্টেম থেকে আপনার ইনফরমেশন এক্সট্রাক্ট করতে হবে। তারপর সেইটা থেকে আপনি হয়তো অ্যানালাইসিস করবেন, দেন আপনি হয়তো আপনার টপ ম্যানেজমেন্ট বা বোর্ড অফ ডিরেক্টরস কে আপনি রিপোর্টটা ফরওয়ার্ড করবেন। ঠিক আছে, তো আপনার সিস্টেম থেকে ইনফরমেশনটা তো কিভাবে নিতে হয় সেটা, যেমন আমাদের এই যে মনে করেন এই এসএপি বিজনেস ওয়ান যে সফটওয়্যারটা আছে, সেই সফটওয়্যারে তো বিল্ট ইন রিপোর্ট, মোটামুটি যতগুলা রিপোর্ট লাগে একটা বিজনেসে বিল্ট ইন রিপোর্ট আছে। ঠিক আছে, তো বিল্ট ইন রিপোর্ট থাকা সত্ত্বেও মানে আছে, আপনি বিল্ট ইন রিপোর্ট আপনি ওইখান থেকে নিয়ে আমি এক্সট্রাক্ট করে এক্সেল এক্সট্রাক্ট করি, বা আপনার আমি হয়তো প্রিন্ট করে এক্সট্রাক্ট করে আমি আপনার রিপোর্ট করতে পারবো। ঠিক আছে, তো বিল্ট ইন রিপোর্ট ছাড়া, মানে যেটা আপনার রেসিপি আপনাকে রিপোর্ট করে দিয়েছে সেটা ছাড়া
আপনি এই যে ডাটাবেস কনসেপ্ট নিয়েও আপনি নিজে রিপোর্ট করতে পারবেন। ঠিক আছে, তো কিভাবে করতে পারবেন এটা আমি আপনাদের দেখাই। আমি আবারও বলি যে কথাটা, যে আপনি বিল্ট ইন যে রিপোর্টটা আছে, এই বিল্ট ইন রিপোর্ট তো থাকবেই, হয়তো বিল্ট ইন এই রিপোর্ট গুলো ছাড়াও আপনার এক্সট্রা রিপোর্ট লাগবে, যেটা আপনি হয়তো সিস্টেম বা এসিবি বিজনেস ওয়ান নাই, আপনি এক্সট্রা রিপোর্ট লাগবে। তখন আপনি কি করবেন, ওইটা ছাড়াও যেহেতু আপনাকে ডাটাবেস কনসেপ্ট আছে, তো ডাটাবেসে কোথায় কোন ইনফরমেশন আছে সেটা আপনি জানেন, তো ওইখান থেকে কিভাবে ইনফরমেশনটা নিয়ে আসতে হয় সেটা আপনার জানতে হবে। তো এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই কারণে আমি ডাটাবেসটাতে আপনি টাইম নিচ্ছি। তো আমরা দেখেন ছোট আকারে শিখবো। আমি ফাইন্যান্সে যাই, চার্ট অফ অ্যাকাউন্টসটাতে যাই। ঠিক আছে, এখানে দেখেন এই যে চার্ট অফ অ্যাকাউন্টস এর বিষয়গুলো দিয়ে, এখানে অ্যাসেট ডয়ার, লাইবিলিটি ডয়ার, ইকুইটি ডয়ার, রেভিনিউ ডয়ার, এক্সপেন্ডিচার ডয়ার বা আরো কিছু ডয়ার চাইলে অ্যাড করা যায়। তো এই চার্ট অফ অ্যাকাউন্টস এর টেবিল নামটা আপনাদের একটু জেনে নেন। একটু আগে আমরা জেনেছি যে ওএসিটি। দেখেন আমি ওই শীটটাতে যে চলে যাই, দেখেন প্রথম দিকে দেখবেন টেবিলের নামটা ওএসিটি। ঠিক আছে, তো এখানে ওএসিটি টেবিলটা আছে। তো এটা প্রাইমারি কি অ্যাকাউন্ট কোড। তো আমি দেখেন এই টেবিলটার নাম কি, আমি দেখেন এইখানে যখন ধরি, ঠিক আছে, তখন ও যে নিচের লাইনটা বলেছিলাম যে সিস্টেম ইনফরমেশনটা টিক দেওয়ার ফলে নিচের লাইনটা যে আসে, ওই লাইনটাতে দেখেন ওএসিটি, বা যে কোনো আপনার ফিল্ডে ধরেন দেখবেন ওএসিটি। তার মানে কি, যে চার্ট অফ অ্যাকাউন্টস এর যে টেবিলটা, এটা ওএসিটি টেবিলে জমা হচ্ছে, তো ডাটাবেজের ওএসিটি টেবিলে জমা হচ্ছে। ঠিক আছে, তো আমি ওইখান থেকে আমার ইনফরমেশনটা আমি বিল্ট ইন চার্ট অফ অ্যাকাউন্টস আপনি সিস্টেম থেকে মানে আপনার বিল্ট ইন রিপোর্টে আছে, ওইটা আপনি হয়তো ওই বিল্ট ইন রিপোর্টে আপনি পাবেন, সমস্যা নাই। কিন্তু আপনি বিল্ট ইন কনসেপ্ট না, আপনি হয়তো যে আপনার একটু কম্পিউটার সায়েন্সের কনসেপ্ট আপনি বের করে নিয়ে আসবেন, বিল্ড আপনি করবেন। ঠিক আছে, তো দেখেন আপনাকে এই এসসিপি আপনাকে সেই এই স্ক্রিনে সেই প্ল্যাটফর্ম দিয়েছে। প্ল্যাটফর্ম না দিলে সমস্যা নাই, ডাটাবেজের যেখানে রিপোর্ট জমা আছে ওইখানে আপনার যদি হানা হয় তাহলে এসএপি হানা স্টুডিও, আর যদি আপনার এসকিউএল হয় তাহলে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও, ওইখানেও আপনি কি কোয়েরি লিখে আপনার আনতে পারেন। তো আমি ছোট যে এখানে যেহেতু এসএপি আপনাকে প্ল্যাটফর্ম দিয়েছে, তো আমি এসএপি প্ল্যাটফর্মে যে আমি যত চার্ট অফ অ্যাকাউন্টস আছে সেগুলো বের করে নিয়ে আসবো। তো এখানে দেখেন কোয়েরি আছে, তো আপনার কোয়েরিটা কোথায় পেয়েছি, টুলসে যাব, টুলসের পরে এখানে আমার এই যে কোয়েরি লেখা আছে, এখানে যাব। তারপর দেখেন এই যে কোয়েরি ম্যানেজার, কোয়েরি জেনারেটর, তো আমি তো কোয়েরি জেনারেট করব, তো আমি কোয়েরি জেনারেটরে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার কোয়েরি জেনারেটরটা ওপেন হয়ে গেল। তো আমার দরকার হলো যত চার্ট অফ অ্যাকাউন্টস আছে সব চার্ট অফ অ্যাকাউন্টস একত্রে নিয়ে আসা। ঠিক আছে, এটা হলো আমার গোল। ঠিক আছে, তো আমি চার্ট অফ অ্যাকাউন্টসটা কিভাবে নিয়ে আসবো, দেখেন আমি টেবিলের নামটা শিখেছিলাম, কি টেবিলটার নামটা জেনেছি ওএসিটি। কোথা থেকে জেনেছি, আমি সিস্টেম ইনফরমেশন থেকে জেনেছি। তো ওএসিটি আমি এখানে লিখলাম। এটা যখন আমি টেবিল নামটা লিখলাম, দেখেন সিস্টেম কিন্তু আমাকে দিয়েছে ওই টেবিলে যত ইনফরমেশন আছে, আপনার সব ইনফরমেশন মানে যত ফিল্ড আছে এই ফিল্ড গুলো এখানে চলে এসেছে। ঠিক আছে, তো তারপর আপনি কি করবেন, আমি যে অ্যাকাউন্ট কোডটা ডাবল ক্লিক করব, আমার লাগবে অ্যাকাউন্ট কোড, আমার অ্যাকাউন্ট নেমটাও লাগবে, আমি ডাবল ক্লিক করব। আমি কারেন্ট ব্যালেন্সটাও লাগবে, আমি ডাবল ক্লিক করব। আমি আপনার ক্যাশ অ্যাকাউন্ট কিনা এটা যাচাই করবো, এটা ডাবল ক্লিক করব। আমার যতগুলো ইনফরমেশন লাগবে সব ইনফরমেশন তো আমার লাগবে না, তাই আমি সব নিব না। তারপর দেখেন পোস্টেবল এবং অ্যাক্টিভ কিনা এটা আমি লাগবো। ধরেন আমি এই কয়টা ইনফরমেশন দিয়ে আমি এক্সিকিউট দিব, তখন দেখবেন আমার এই যে দেখছেন আপনি যত অ্যাকাউন্টস আছে সবগুলো এখানে চলে এসেছে। এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চার্ট অফ অ্যাকাউন্টস এর যত অ্যাকাউন্টস আছে এবং এটার ব্যালেন্স সহ আপনার সিস্টেমে চলে আসে। এটা কিন্তু আমি কোনো এসএপির কোনো রিপোর্ট থেকে বের করি নাই, আমি বের করেছি কি যে নিজে কোয়েরি লিখে ডাটাবেস থেকে নিয়ে এসেছি। মানে ডাটাবেস থেকে আমি কোয়েরি করে আমি ইনফরমেশনটা নিয়ে এসেছি। আমি এসএপির রিপোর্টের উপরে নির্ভরশীল না, আমি নিজে এই রিপোর্টটা তৈরি করতে পারি। ঠিক আছে, তো এইরকম কোয়েরি রিপোর্ট একটা প্ল্যাটফর্ম, আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে ক্রিস্টাল রিপোর্ট, এসএপি ক্রিস্টাল রিপোর্ট। ওইখানে আপনি কোয়েরি করে রিপোর্ট নিয়ে আসতে পারেন। ঠিক আছে, ওইটার এইটা অন্যরকম। তো আপনি দেখেন এখন আপনি কি চার্ট অফ অ্যাকাউন্ট, তো এইখানে দেখেন কি কি আমি অ্যাকাউন্ট কোড গুলো এসেছে। 54 আপনার এক্সপেন্স অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনি বা এখানে ডাবল ক্লিক করলে আপনি কি হবে যে আপনার এই যে এখানে শর্ট বাই হবে। তো এখানে ফার্স্ট অ্যাকাউন্টে অ্যাসেট, তারপর নন কারেন্ট অ্যাসেট, প্রপার্টি, প্ল্যান, ইকুইপমেন্ট, ফ্যাক্টরি বিল্ডিং। তো এখানে ব্যালেন্স সহ আছে। এখানে দেখেন এখানে অ্যাকাউন্ট টাইপ ক্যাশ অ্যাকাউন্ট এন লেখা, এন মানে কি যে ক্যাশ অ্যাকাউন্ট না এগুলা। তো ক্যাশ অ্যাকাউন্ট কোনগুলো আমি একটু দেখে আসি। এই যে একটু নিচের দিকে যাই, সেদিকে যে পাবো, কারণ অ্যাসেট অ্যাকাউন্টে ক্যাশ অ্যাকাউন্ট থাকবে।
এই যে দেখেন, এই যে এগুলো ক্যাশ অ্যাকাউন্ট, যে ব্যাংক এশিয়া লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এগুলো ক্যাশ অ্যাকাউন্ট। তারপরে দেখেন যে অ্যাক্টিভ টাইটেল। তো অ্যাক্টিভ টাইটেলের কনসেপ্টটা আমি একটু আপনাদের দিয়ে রাখি, যে চার্ট অফ অ্যাকাউন্টসে দুই টাইপের অ্যাকাউন্ট থাকে, একটা হলো অ্যাক্টিভ অ্যাকাউন্ট, একটা হলো টাইটেল অ্যাকাউন্ট। অ্যাক্টিভ অ্যাকাউন্ট কি, যেটা জিএল অ্যাকাউন্ট যেটাকে বলি, সেটা হলো অ্যাক্টিভ অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্টে আমি কি ট্রানজেকশন এন্ট্রি করব, যে অ্যাকাউন্টে আমরা ট্রানজেকশন এন্ট্রি করব, ঠিক আছে। আর টাইটেল অ্যাকাউন্ট কি, টাইটেল অ্যাকাউন্ট হলো এইটাকে আমি এন্ট্রি করব না, কিন্তু সেটা আমার আপনার আমি চার্ট অফ অ্যাকাউন্টসটা ওপেন করলে বুঝতে পারবেন, আমি একটু ওপেন করে দেখেন। এগুলো হলো যেগুলো ব্ল্যাক কালার অ্যাকাউন্ট, সেগুলো হলো আপনার অ্যাক্টিভ অ্যাকাউন্ট। তো এখানে দেখেন 14টা 1 2 3 4 5 6 14টা অ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে। তো এখানে আমার পোস্ট হবে, মানে এন্ট্রি হবে এই ধরনের অ্যাকাউন্টে। এখানে 14টা অ্যাকাউন্টে কি হবে আপনার, এটা লেভেল কত 5, এটার লেভেল হলো 5, তো 5 লেভেল। তো 4 লেভেল, এইটার প্যারেন্ট অ্যাকাউন্ট কোনটা, এটার প্যারেন্ট অ্যাকাউন্ট এইটা, মানে টাইটেল অ্যাকাউন্ট হলো এইটা। তো এই 14টা অ্যাকাউন্ট যোগ হয়ে আমার ইনফরমেশন, আমি যদি এটার লেজার বের করতে চাই, তখন আমার 14টা অ্যাকাউন্ট যোগ হয়ে এটার মধ্যে আসবে, ঠিক আছে। আর যদি আমি এইগুলো ইন্ডিভিজুয়ালি যাই, ইন্ডিভিজুয়ালি আসবে। আবার দেখেন আমি পরে, এটা হলো লেভেল 4 এর, এখানে দেখেন 4 লেভেলের টাইটেল অ্যাকাউন্ট। তারপর যদি আমি 2 লেভেলের, সরি 3 লেভেলের টাইটেল অ্যাকাউন্টে যাই, তো 3 লেভেলের টাইটেল এই 111, ঠিক আছে। তো 111 এর একটা টাইটেল অ্যাকাউন্ট, মানে 4 লেভেলের এই একটা টাইটেল অ্যাকাউন্ট, এবং আরেকটা 4 লেভেলের টাইটেল, এটাও 4 লেভেলের, ঠিক আছে। তো দেখেন এটাও 4 লেভেলের, এটাও 4 লেভেলের। তো এই যে 3 লেভেলের যে টাইটেল অ্যাকাউন্টটা আছে, এগুলা 4 লেভেলের যে টাইটেল অ্যাকাউন্ট গুলো থাকবে, সমস্ত টাইটেল অ্যাকাউন্টের আপনার লেজার হিসেবে চলে আসবে। তো আমরা এই টাইটেল অ্যাকাউন্টে কখনো এন্ট্রি পোস্ট করতে পারবো না, ঠিক আছে। তো টাইটেল অ্যাকাউন্টে কখনো এন্ট্রি পোস্ট করা যায় না, এটা হলো জাস্ট আপনার ব্যালেন্সিং এর জন্য। আমি একটু ব্যালেন্স শিটটা ওপেন করলে আপনার জন্য ক্লিয়ার হবে। একটু এখানে সিস্টেম থেকে আমি ব্যালেন্স শিটটা ওপেন করি, ঠিক আছে। এখানে দেখেন, এখানে যেরকম ইনফরমেশন আছে ওই অনুযায়ী অবশ্য ব্যালেন্স শিট আসবে। জাস্ট আমি আপনাদের ব্যালেন্স শিটটা দেখাই। ব্যালেন্স শিটে ডাবল ক্লিক করি। তো এখানে আমার পোস্টিং ডেট 30/6/2021 পর্যন্ত যাই। তো এখানে দেখেন ব্যালেন্স শিটটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে এগুলো একটু ছোট করি, যাতে আমার এর মধ্যে চলে আসে। আপনি যে ব্যালেন্স শিট কম্পারিজন রিপোর্ট দেখছেন, সেখানে আপনি 2 ইয়ারের রিপোর্ট কম্পারিজন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখেন আমি ফার্স্টে এখানে ফার্স্ট লেভেলের লেভেল 1 এর অ্যাকাউন্ট বের করবো। দেখেন লেভেল 1 মানে কি, আমার 3টা লেভেলের অ্যাসেট, ইকুইটি, লায়াবিলিটি। ব্যালেন্স শিটে তো আর এক্সপেন্স রেভিনিউ থাকবে না, তো অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি, এই 3 টাইপের অ্যাকাউন্টের ব্যালেন্স এখানে চলে আসছে, ঠিক আছে। তারপর দেখেন 2 লেভেলটাতে যান, তখন দেখেন এগুলো কিন্তু টাইটেল অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এইগুলা কিভাবে টাইটেল অ্যাকাউন্ট বুঝলাম, ব্ল্যাক কালার হলে সেটা আপনার এইটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট। তো দেখেন এই যে দুইটা অ্যাকাউন্ট আছে, নন কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট, এই দুইটা টোটাল হয়ে এই আপনার অ্যাসেট অ্যাকাউন্ট হয়েছে, ঠিক আছে। তো তারপরে দেখেন এবং নন কারেন্ট লাইবিলিটি এবং কারেন্ট লাইবিলিটি টোটাল হয়ে আপনার লাইবিলিটি অ্যাকাউন্ট হয়েছে। তো তারপরে দেখেন আমার সিস্টেমে 3 নম্বরে যাই। 3 নম্বরে গেলে দেখেন আমাদের কি হয়েছে, যে নন কারেন্ট অ্যাসেটটা কিভাবে হয়েছে, যে প্রপার্টি, প্ল্যান, ইকুইপমেন্ট এবং ইনটেনজিবল অ্যাসেট, এই দুইটা অ্যাড হয়ে এইগুলা কিন্তু ওই যে এইগুলোর আন্ডারে যে জিএল গুলো ছিল, ওই জিএল গুলোর টোটাল যে ব্যালেন্সটা, ওই ব্যালেন্স হয়ে প্রপার্টি, প্ল্যান, ইকুইপমেন্ট হয়েছে, ওইটা হয়ে ওই এই প্রপার্টি, প্ল্যান, অ্যাসেট এবং ইনটেনজিবল অ্যাসেট দুটো যোগ হয়ে আপনার নন কারেন্ট অ্যাসেট হয়েছে। আবার কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরি, ট্রেড রিসিভেবল, ট্রেড এন্ড আদার রিসিভেবল, অ্যাডভান্স ডিপোজিট, প্রিপেমেন্ট এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এইগুলো হয়ে আপনার কারেন্ট অ্যাসেট হচ্ছে। এইটা হলো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 যে আছে, সেটার প্রেজেন্টেশন অনুযায়ী এরকম প্রেজেন্টেশনটা করা, ঠিক আছে। তারপরে দেখেন নাম্বার 4 এ দেখেন, নাম্বার 4 এ দেখেন এখন পর্যন্ত আমি টাইটেল অ্যাকাউন্টটা এখন পর্যন্ত আমি টাইটেল অ্যাকাউন্টটা অ্যাক্টিভ অ্যাকাউন্টটা এখনো আসে নাই। দেখেন এই যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট আসছে, এই যে এইগুলো হলো জিএল অ্যাকাউন্ট, যেগুলো ব্ল্যাক কালার। তো এই জিএল অ্যাকাউন্ট গুলো, যে 7টা জিএল টোটাল হয়ে আপনার এই ব্যালেন্সটা আসছে, যে প্রপার্টি, প্ল্যান, মস্কুইটো কয়েল, ঠিক আছে। তারপর দেখেন এই 7টা জিএল টোটাল হয়ে এই কয়টা জিএল, 5টা জিএল টোটাল হয়ে এইটা হয়েছে, ঠিক আছে।
তো এইটা আপনার এরকম। তো এইটা করলে আমি কি কি পাবো, আপনার টোটাল ব্যালেন্স শিটটা পাবো। 6 লেভেল পর্যন্ত যাই, 6 লেভেলে গেলে হয়তো আরেকটু অ্যাড হইতে পারে, না তাদের ফাইনাল লেভেল ছিল 5, এরকম 10 লেভেল পর্যন্ত যাওয়া যায় এখন, ঠিক আছে। তো দেখেন আমি হয়তো যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা করব, সেটা হয়তো আমার লেভেল এইগুলো হয়তো নোটে মেনশন করে আমি হয়তো 3 লেভেল না 3 লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম আমাদের যাওয়া হয়। তো এইটা হলো আমার অ্যাক্টিভ অ্যাকাউন্ট এবং টাইটেল অ্যাকাউন্ট। তো ডাটাবেজ নিয়ে আমি আরেকটু আপনাদের দেখাই। তো দেখলে, তো আপনি তো দেখলেন যে আমি আপনার কোয়েরি করে মানে কোয়েরি লিখে কিভাবে আমি চার্ট অফ অ্যাকাউন্টসটা ইজিলি বের করে ফেলছি, আমি কোনো সিস্টেমের যে বিল্ট ইন রিপোর্ট ওটার উপরে নির্ভর করে নিই। এখন আপনাদের দেখাবো যে ডাটাবেস থেকে আপনি ধরেন জেনারেল লেজার, এটা তো দেখলেন যে বিল্ট ইন যে রিপোর্ট আছে ফাইন্যান্সিয়াল রিপোর্ট, সেখানে আপনি জেনারেল লেজার পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনি চাইতেছেন যে জেনারেল লেজার তৈরি করতে, ঠিক আছে, যে জেনারেল লেজারটা কিভাবে বা জেনারেল লেজারের সকল ইনফরমেশনটা কিভাবে আনা যায়। তো দেখেন আমি আপনাদের এটা একটু দেখাই। তো সেরকম আমি টুলসে যাব, কোয়েরি যেহেতু আমাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে, তো কোয়েরি জেনারেটরে যাব। যাওয়ার পরে আপনারা কি মনে আছে কিনা আমি তারপরে আপনাদের আবারও দেখাই যে আমার জেনারেল লেজারের যে টেবিলটা, জার্নাল এন্ট্রির যে টেবিলটা, এটা টেবিল কোন টেবিলে জমা হয় দেখেন। জার্নাল এন্ট্রির টেবিলটা হলো যে আমি ভিউ সিস্টেম ইনফরমেশনে যাই, এই টেবিলটার নাম হলো ও জে ডিটি, মানে এই উপরে যে হেডার লেভেল, এই দুইটা লেভেল থাকে একটা ডকুমেন্টের, একটা হলো হেডার লেভেল আর একটা হলো রো লেভেল। তো হেডার লেভেলের টেবিলটার নাম হইলো ও জে ডিটি, আর রো লেভেলের যে টেবিলটা সেটার নাম হইলো ও সরি এটা কিন্তু রো লেভেলের টেবিল না, রো লেভেলের টেবিল নাম হলো জে ডিটি 1, ঠিক আছে। তো এইখানে এসএপি আবার একটা জিনিস আপনাকে একটা জিনিস আপনার করেছে, সেটা হলো যে আপনার এই যে টেবিলের বিষয়টা, না মানে টেবিল আপনি হেডার লেভেলের টেবিল দিয়ে দেখেই আপনি রো লেভেলের টেবিলটা, একটা ডকুমেন্টের হেডার লেভেলের টেবিল দেখেই আপনি রো লেভেলের টেবিলটা আপনি ইজিলি বুঝতে পারবেন কিভাবে। আপনি দেখেন আমি একটা নিউজ স্লাইডে যাই। তো আমরা দেখেছি হেডার লেভেলটা ছিল হলো আপনার ও যে বড় হাতের লিখি ক্যাপিটাল লেটার ও জে ডিটি, তাহলে রো লেভেলের টেবিলটা হয় কি জে ডিটি 1, ঠিক আছে, এরকম ভাবে লিখি। তাহলে আপনার আমরা ডেলিভারি যে টেবিলটা দেখছিলাম ও ডি এল এন, তাহলে আমার রো লেভেলের যে টেবিলটা হবে সেটা হলো DLN1, ঠিক আছে, মানে কম্বিনেশনটা এরকম। তারপর হলো ওপি ও আর, এটা হলো পারচেজ অর্ডারের টেবিলের নাম। তো তাহলে রো লেভেলের টেবিল নাম ওই ওই পারচেজ অর্ডারের যে রো লেভেল সেটা টেবিল নাম PRO। তো দেখেন এই দুইটা টেবিল নিয়ে, যেমন এই দুইটা টেবিল নিয়ে হয়েছে জার্নাল এন্ট্রি, এই দুইটা টেবিল নিয়ে হয়েছে ডেলিভারি। কারণ কি এটা হলে হেডার, মানে ডেলিভারির মধ্যে উপরে থাকে কাস্টমার নেম, সরি ডেলিভারি তো কাস্টমার নেম, তারপর আপনার পোস্টিং ডেট, আপনার ডেলিভারি ডেট বা আপনার আপনার ডিউ ডেট, এইসব বিষয়গুলো। তারপরে আপনার এইটার মধ্যে কি থাকবে যে কোন কোন আইটেম কত কত কোয়ান্টিটি, কত কত কেজিতে আপনি বা কত কত কোয়ান্টিটিতে আপনি ডেলিভারি করেছেন। তো এখানে জার্নাল এন্ট্রিতে দেখলেন যে উপরে থাকে আপনার ডেট টাইপ, রিমার্কস, নারেশন, এই টাইপ। আর JDT1 যে টেবিল সেটার মধ্যে থাকে কি যে অ্যাকাউন্ট কোড, ডেবিট ক্রেডিট, এই ধরনের ইনফরমেশন, ঠিক আছে। তো ইনফরমেশন গুলো এইরকম, কম্বিনেশনটা হয়েছে এরকম যে আপনার উপরের যে হেডার টেবিল এবং রো টেবিলের সাথে একটা লিঙ্কেজ আছে, যে আপনি হেডার টেবিল দেখলে একটা ডকুমেন্টের রো টেবিলটা আপনি বুঝতে পারবেন, এরকম একটা লিঙ্কেজ করা আছে। তো আমরা দেখেন উপরে টেবিলটার নাম হলো, হ্যালো, ও জে ডিটি, নিচের টেবিলটার নামটা দেখেন, আর নিজের টেবিলটার নাম হলো JDT1, ঠিক আছে। তো এরকম করে আপনার যে কোনো আমি ধরেন পারচেজে আপনাদের কোন টেবিলটা দেখালাম, পারচেজ অর্ডার। তো পারচেজ অর্ডারটা দেখেন আপনার উপরের টেবিলটার নাম হলো OPOR, তাহলে এই যে নিচের আইটেম নাম্বার, আইটেম ডিসক্রিপশন, কোয়ান্টিটি, এই টেবিলটার নাম কি POR1। তো এই যে একটা লিঙ্কেজ আছে একটা টেবিল দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি জার্নালে আমি যেটা আমাদের যে মূল পারপাসটা ছিল যে আমি ডাটাবেস কনসেপ্ট নিয়েই আমি কি করব যে আপনার একটা জেনারেল লেজারের মানে জার্নাল এন্ট্রি যত আছে সবগুলো নিয়ে আসবো। তো ফার্স্টে দেখেন আমি টেবিলটা কি স্ক্রিন দেখা যাচ্ছে না ভাইয়া? দেখতে পাচ্ছেন না? না, আচ্ছা একটু দেখি। আচ্ছা একটু, হ্যাঁ,
আচ্ছা, একটু একটা মিনিট হোল্ড করেন। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন কি? হ্যালো। জি, এখন দেখা যাচ্ছে। জি আচ্ছা, দেখেন এইখানে আপনি, আমি যে টেবিলটার নাম আমাদের মনে আছে কিনা দেখেন, আমার জার্নাল টেবিলটা ছিল ও জে ডিটি, ঠিক আছে? আমি যখন ও জে ডি টেবিলটা দেখলাম, আমার জার্নাল টেবিলের যতগুলো ফিল্ড আছে ফিল্ডগুলো সিস্টেম দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো আমার তারপরে টেবিলটার নাম কি, যে জে ডি টি 1 ছিল, যেটা হলো আমার রো লেভেলের টেবিল। তো হেডার লেভেল, রো লেভেল যে টেবিলটা আছে, এই দুটার মধ্যে লিঙ্কেজ আছে। এই লিঙ্কেজটা থাকার কারণে এখানে দেখেন অটো একটা লিঙ্কেজ ক্রিয়েট হয়েছে। লিঙ্কেজটা কি, যে ও জেডিটি টেবিলটা ইনার জয়েন হচ্ছে কার সাথে, জেডিটি 1 এর সাথে। তবে ইনার জয়েন হইতে হলে একটা ফিল্ড মিলতে হবে, মানে ইনার মানে দুইটা টেবিল ইনার জয়েন, মানে দুইটা টেবিল তো জয়েন হইতে হলে একটা ফিল্ড মিলতে হবে। তো এখানে জেডিটি 1 এবং ওজেডিটি টেবিল একটা ফিল্ড মিলতে হবে, নাইলে ইনার জয়েন হবে না। তো ফিল্ডটা কোন ফিল্ডে মিলে গেছে, এটা হলো ট্রানজেকশন আইডি। এখানে T0 দেখেন, উপরে দেখেন T0 হলো যে ওজেডিটির পরে লেখা, তো এটা এই কারণে ওজেডিটি টেবিলের ট্রানজেকশন আইডি, এবং T1 হলো জেডিটি 1 এর পরে লেখা। তো T1 ট্রানজেকশন আইডি মানে কি, জেডিটি 1 এর ট্রানজেকশন আইডি। দুইটার মধ্যে ট্রানজেকশন আইডিটা সেম, এই কারণে আপনার ইনার জয়েন সিস্টেমেটিক্যালি অটোমেটিক্যালি হয়ে গেছে। তো এখানে দেখেন, এখানে ট্রানজেকশন আইডি হলো কলামটা এই, আর এইটা ট্রানজেকশন আইডির কলামটা হলো এই, দুইটা কিন্তু সেম মিলে যাবে, ঠিক আছে? এই কারণে আপনার ইনার জয়েন সিস্টেম অটো নিয়ে নিয়েছে। তো আমার কি কি লাগবে দেখেন, আমি এখানে সিলেক্ট, এখানে ডাবল ক্লিক করি। তো এখানে দেখেন, আমি প্রথমে ট্রানজেকশন আইডিটা নিলাম। ট্রানজেকশন আইডিটা কি, জার্নাল এন্ট্রি রেফারেন্স নাম্বার। তো তারপরে আমি ধরেন ট্রানজেকশন টাইপ নিলাম, ঠিক আছে? তারপরে আমি ধরেন অরিজিন নাম্বারটা নিলাম, তারপরে আমি পোস্টিং ডেটটা নিলাম, তারপরে আমি হইলো ধরেন রেফারেন্স কোনো কিছু নিব কিনা, বা রিমার্কসটা নিলাম আমি, ঠিক আছে? আমার তারপরে আমি হেডার লেভেলে আর কিছু নেব না। লো লেভেলের টেবিলে কি নেব, লো লেভেলের টেবিলটাতে যান। লো লেভেলের টেবিলটাতে আমি নিব অ্যাকাউন্ট কোড। দেখেন এখানে অ্যাকাউন্ট নেমটা নাই, তাইলে আমার অ্যাকাউন্ট নেমটা পাওয়া যায় কোথায়? অ্যাকাউন্ট নেমটা পাওয়া যাবে হইলো আমার যে চার্ট অফ অ্যাকাউন্টস যে টেবিলটা আছে, সেই টেবিলে অ্যাকাউন্ট নেমটা পাওয়া যাবে। তো চার্ট অফ অ্যাকাউন্টস যে টেবিলটা আছে সেখানে যেহেতু অ্যাকাউন্ট নেমটা পাওয়া যাবে, তো আমি এখানে চার্ট অফ অ্যাকাউন্টস এর টেবিলটা এখানে জোড়া দিই। তো ওএসিটি আমি যখন লিখবো, তখন দেখেন সিস্টেম কিন্তু আমার চার্ট অফ অ্যাকাউন্টস এর টেবিলটাকেও জোড়া নিয়ে নিচ্ছে। দেখেন ওই যে ওএসি এখানে লেখা, যে ফ্রম ইয়েতে লেখা যে ওএসিটি, এটা কি, যে আমার মিলছে কার সাথে, যে আপনার অ্যাকাউন্ট T1 অ্যাকাউন্ট, মানে কি T1 অ্যাকাউন্ট মানে জেডিটি 1 এর অ্যাকাউন্টের সাথে আপনার ওএসিটি মানে কি T2 এর অ্যাকাউন্ট কোডের সাথে মিলে গেছে। তো আমি অ্যাকাউন্ট কোডের পরে আমি নিলাম কি, অ্যাকাউন্ট নেম, ঠিক আছে? তারপরে আমি নিলাম কি, তারপরে আমি ধরে নিলাম জেডিটি 1 টেবিলে চলে যাই। ডেবিট 1 নিলাম আমি, ডেবিট, আর হলো ক্রেডিট, ঠিক আছে? এখানে এক্সিকিউট দেন। আমার দেখেন, আমার কিন্তু এরকম ইনফরমেশন চলে এসেছে। দেখেন ট্রানজেকশন নাম্বারটা চলে আসে অরিজিন, হ্যাঁ। তারপরে আপনার অরিজিন নাম্বার, এখানে অরিজিন দিয়ে কি বুঝাইতেছে, যে আমার এই সিস্টেম, অরিজিন বলতে এরকম বোঝায়, যেমন ধরেন আপনার আপনার কি আছে, যে যেই প্রসেসের সাথে ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট আছে, সেইগুলা সিস্টেম থেকে, মানে রেসিপি বিজনেস ওয়ানের যে সিস্টেম, সেখানে আপনার অটোমেটিক্যালি এন্ট্রি হয়। তো এই যে অটোমেটিক্যালি এন্ট্রি হচ্ছে, তো এন্ট্রি হচ্ছে যে প্রসেসের সাথে, যেমন ধরেন আপনি একটা কি করলেন, যে এআর ইনভয়েস করলেন, ঠিক আছে? তো এআর ইনভয়েস করলে আপনার কি হবে, যে এআর ইনভয়েস করলে আপনার কি হবে, যে আপনার এটা কি বলে, যে আপনার সেলস কে ক্রেডিট করবে, আর আপনার যে পার্টি যিনি আছে, যে কাস্টমার যিনি আছে, বা কাস্টমারের যে কন্ট্রোল লেজার যেটা আছে সেটাকে ডেবিট করবে। এটা সিস্টেম অটো করবে।
তো এইটা তো আপনার যখন এআর ইনভয়েসটা অ্যাকাউন্ট রিসিভেবল ইনভয়েসটা এন্ট্রি দিবেন, তখন অ্যাকাউন্ট রিসিভেবলটা এন্ট্রি দিবেন, আপনি কোনো জার্নাল ক্রিয়েট করবেন না। তো জার্নালটা কি করবে, সিস্টেম অটো ক্রিয়েট করবে। সিস্টেম অটো এই যে আপনার রিসিভেবল ডেবিট বা পার্টিকে ডেবিট করবে, আর আপনার ওইটা কি বলে যে সেলস রেভিনিউকে ক্রেডিট করবে। এই সিস্টেম যে আপনার অটোমেটিক্যালি এন্ট্রিটা করতেছে, তো সিস্টেম আপনি এন্ট্রিটা করে জার্নাল এন্ট্রি টেবিলেই জমা হচ্ছে, মানে জার্নাল এন্ট্রি স্ক্রিনে জমা হচ্ছে। তো এই জার্নাল এন্ট্রি স্ক্রিনে জমা হচ্ছে, এন্ট্রি করতেছে অন্য একটা আপনার সোর্স থেকে। তো এই কারণে অরিজিন ওইখানে যখন জার্নাল এন্ট্রি টেবিলের অরিজিনটা দেখলে বুঝতে পারবেন যে এটা আপনার কোনখান থেকে এন্ট্রিটা হয়ে আসছে। যেমন আমি এখানে অরিজিন দেখতেছি 46, তো 46 দিয়ে আমি যেটা বুঝতে পেরেছি এটা হলো আউটগোয়িং পেমেন্ট, মানে আউটগোয়িং পেমেন্টের যে অবজেক্ট টাইপ যেটা ছিল সেইটা হইলো আপনার কি, আপনার সেখান থেকে এন্ট্রি দিছি আমার এইখানে চলে আসছে। দেখেন আমি যে আপনাদের লিস্ট অফ টেবিল যে দেখাইছিলাম, যেখানে দেখেন 46 দেখেন ওটা, এখানে দেখেন এই যে এই প্রাইমারি কি যেটা ছিল 46, মানে আউটগোয়িং পেমেন্ট, মানে সে একটা পেমেন্ট এন্ট্রি দিছে, ওই পেমেন্ট স্ক্রিন এন্ট্রি দিছে, জার্নাল এন্ট্রিটা অটো করেছে, ঠিক আছে। তো আপনি এখানে লিঙ্কেজে ক্লিক করলেও আপনার জার্নাল এন্ট্রিটা দেখতে পাবেন। তো দেখেন আমি জার্নাল এন্ট্রিটা দেখতে পেরেছি যে ব্যাংকে সে ক্রেডিট হয়েছে, আর আপনার যে পার্টিটা ছিল যে ইলিগেন্ট প্রিন্টিং এন্ড প্যাকেজিং ডেবিট হয়েছে। আপনি এই লিঙ্কেজে ক্লিক করলে যে কোথা থেকে আসছে দেখেন অরিজিন, এই দেখেন আমি একটা পেমেন্ট এন্ট্রি বা আউটগোয়িং পেমেন্ট এন্ট্রি দিয়েছিলাম ইলিগেন্ট পার্টিকে ই করে, এখানে চলে এসেছে, ঠিক আছে। তো আপনার এটা আমি ডোন্ট সেভ দিই, ঠিক আছে। তো এইখানে দেখেন আমি অরিজিন দেখেই বুঝতে পারবো যে এটা আসলে দেখেন এই যে 18 অরিজিন কি 18, আমি অরিজিন 18 মানে কি, যেটা ইনভয়েস থেকে এন্ট্রি পড়েছে, ঠিক আছে। তো আমি এটা লিঙ্কে ক্লিক করে এন্ট্রিটা কি পড়েছে দেখেন, এই লিঙ্কে ক্লিক করলে দেখলাম আমি আমি চলে গেলাম জার্নাল এন্ট্রি স্ক্রিনে। জার্নাল এন্ট্রি স্ক্রিনে দেখেন কি হচ্ছে যে গুড রিসিভ নট ইনভয়েস, সরি ওটা এপি ইনভয়েস, গুড রিসিভ নট ইনভয়েস ডেবিট হয়েছে, যে আর আপনার এটা কি বলে যে এএসএম কেমিক্যালস লিমিটেডটা ক্রেডিট হয়েছে। তো এইটা দেখেন লিঙ্কে ক্লিক করলে, তো এইটা একটা এপি ইনভয়েস বা ভেন্ডর ইনভয়েস যেটাকে বলে, সেইখান থেকে আপনার এন্ট্রিটা সিস্টেম অটো করেছে। মানে এন্ট্রি দেওয়া হয়েছিল যে এপি ইনভয়েস এন্ট্রি স্ক্রিনে, জার্নাল এন্ট্রিটা কিন্তু তখন করা হয় না, জার্নাল এন্ট্রিটা সিস্টেম অটোমেটিক্যালি করে, ঠিক আছে। তো যেটা যে প্রসেসের সাথে জার্নাল লিঙ্ক সেটা অটোমেটিক্যালি হয়ে যায়। সেটা অবশ্য ডিফাইন করে দিয়ে আসতে হয় যে কোন কোন অ্যাকাউন্টে কোন কোন সময় হিট করবে, ঠিক আছে। সেটা আলাদা একটা প্ল্যাটফর্ম আছে যেটার নাম জিএল অ্যাকাউন্ট ডিটারমিনেশন। তো অ্যাকাউন্ট গুলা ডিটারমাইন করে দিতে হয় যে পারচেস, আপনার পারচেজের এই প্রসেসে, পারচেস প্রসেসে যেমন ফার্স্ট এন্ট্রি করে হইলো আপনার যখন গুড রিসিভ হয়, তখন আপনার এন্ট্রিটা কি করবে সেটা ডিফাইন করে দিতে হয়, ঠিক আছে। তো সেটা আপনার আমরা হয়তো দেখাবো। তো এই দেখেন আমি কোয়েরি করে, দেখেন কোয়েরি লেখাটা হলো এরকম, মানে কোয়েরি প্ল্যাটফর্মটা থেকে এরকম লেখাটা হয় এরকম। আমি যদি এই প্ল্যাটফর্ম ছাড়াও যদি এরকম ভাবে লিখিও, মানে ওই প্ল্যাটফর্ম ছাড়াও যদি আমি এখানে এরকম ভাবে লিখি, তাহলে ইনফরমেশন গুলো ঠিক এরকম ভাবে আসবো। তো আমার এই কারণে আমার এই যে ফিল্ড নেমটা কি ছিল ডাটাবেজে, এটা জানতে হবে। এই ফিল্ড নেম গুলো সিলেক্ট করেছি, এগুলোর ফিল্ড নেমটা জানতে হবে, টেবিল নেমটাও জানতে হবে, ঠিক আছে, এইসব বিষয়। তো এখানে আমি ট্রানজেকশনের সকল ইনফরমেশনটা পেয়ে গেছি, ঠিক আছে। তো এখন আপনি এই যে ডেবিট অ্যামাউন্ট ক্রেডিট অ্যামাউন্ট পেয়ে গেছেন, এখন আপনি দেখেন এখানে ফিল্টার অপশন আছে। আপনি ফিল্টার দিয়ে একটা কোনো পার্টিকুলার অ্যাকাউন্ট আপনি বের করতে পারবেন। ধরেন আপনি ফিল্টার দিয়ে এটা আমি নো দিয়ে দিই, ঠিক আছে। আপনি ফিল্টার দিয়ে হয়তো ধরেন অ্যাকাউন্ট নেম বরাবর ইকুয়াল দিলাম, এখানে ফিল্টারিং অপশন আছে, ঠিক আছে। তো আমি ধরেন আমি ব্যাংক এশিয়া লিমিটেডের একটা লেজার বের করবো, ঠিক আছে। এইখানে দেখেছেন যে আমার ব্যাংক এশিয়া লিমিটেড সবগুলো ব্যাংক এশিয়া লিমিটেডের এই ইনফরমেশন গুলো চলে এসেছে, ঠিক আছে। তো দেখেন এখানে আমার ডেবিট কোনগুলো হয়েছে, ক্রেডিট কোনগুলো হয়েছে, এগুলো আসে। আমি টোটালটা জানতে চাই, আমি কন্ট্রোল চাপ দিয়ে ডেবিট অ্যামাউন্টের উপরে ডাবল ক্লিক করলে টোটাল ডেবিট, এবং কন্ট্রোল চাপ দিয়ে ডেবিট ক্রেডিট অ্যামাউন্টে ডাবল ক্লিক করে টোটাল ক্রেডিট চলে আসবে, ঠিক আছে। তো আরেকটা দেখাই, ধরেন আপনি ব্যালেন্স তো এখানে জানতে পারতেছেন, আপনার ক্যালকুলেটরে চেপে হয়তো ব্যালেন্স বের করতে হবে। তো আপনি ব্যালেন্সের একটা কোয়েরি লিখতে পারেন। আমি দেখেন একটু কেটে দিই, কেটে দিয়ে কোয়েরি স্ক্রিনটাতে আবার চলে এসেছি। তো ব্যালেন্সের কোয়েরিটা কি, ব্যালেন্সের কোয়েরিটা আপনি খুব সহজে লিখতে পারেন। দেখেন আমি ফর্মুলা যেরকম আমরা এক্সেলে অনেক সময় লিখি না ফর্মুলা, ওরকম ভাবেই লিখি যে সাম অফ ডেবিট
ব্র্যাকেট ক্লোজ মাইনাস, সরি এখানে ব্র্যাকেট দেওয়া লাগবে না, মাইনাস ক্রেডিটটাকে আমি কপি করি, ক্রেডিটটাকে কপি করে আমি এখানে ব্র্যাকেট ক্লোজ, সরি ব্র্যাকেটটা এখানে ক্লোজ দিচ্ছি। তো এই যে আপনার কোয়েরি, এই যে ওরাকল ডাটাবেস বলেন বা এসএপি হানা ডাটাবেস বলেন বা আপনার এসকিউএল ডাটাবেস বলেন, আপনার সকল ডাটাবেসে কিন্তু কোয়েরি লেখার সিনট্যাক্স গুলো মোটামুটি সেম, ঠিক আছে? মানে ডাটাবেস তো কোয়েরি লেখার সিনট্যাক্স গুলো মোটামুটি সেম, পার্থক্য থাকে শুধুমাত্র মানে আপনার কিছু কিছু পার্থক্য থাকে। তো সিনট্যাক্সটা জানলে মোটামুটি পার্থক্যটা আপনি নিজেই ধরতে পারবেন, ঠিক আছে? তো এইখানে আমি এক্সিকিউট দিই, এক্সিকিউট হয়নি, তার মানে আমার কোথাও ভুল হয়েছে। তো এখানে সিস্টেমে কোথাও যদি একটু ভুল হয় তাহলে আপনার হয়তো এক্সিকিউট নেয় না। সাম অফ ডেবিট একটা ব্র্যাকেট, একটা ক্লোজ ব্র্যাকেট। আচ্ছা এটার নাম আমি দেই অ্যাজ এ ব্যালেন্স, ঠিক আছে? আমি সাম ছাড়া ট্রাই করি, সরি এখানে একটা দেখেন, এইখানে যখন আমি আমার ইনফরমেশনটা চলে এসেছে, তো এখানে আমি টোটাল ডেবিট, টোটাল ক্রেডিট এবং টোটাল ব্যালেন্স, ঠিক আছে? তো টোটাল ব্যালেন্স এখন আপাতত টোটাল ব্যালেন্স, ঠিক আছে? এখন নীল আসতেছে কারণ টোটাল ডেবিট আর টোটাল ক্রেডিট তো ইকুয়াল, এই কারণে নীল হবে। তো আমি যখন ব্যাংকে এসে এটা ফিল্টার করে দেখি, দেখেন এখন আমি ধরেন আমি এটা হাইড করে দিই। তো এখানে দেখেন আমার টোটাল ডেবিট, ব্যাংকে সে টোটাল ডেবিট কত, টোটাল ক্রেডিট কত এবং টোটাল ব্যালেন্স কত, এটা আমি বের করে ফেলেছি, ঠিক আছে? তো এরকম ভাবে আপনি জেনারেল লেজার হয়তো এরকম শুধুমাত্র জেনারেল লেজার না, বা যে কোনো ইনফরমেশন সিস্টেম থেকে এভাবে এক্সট্রাক্ট করতে পারবেন। এখন আমি ধরেন এইটা আমার আমি ধরেন আমার কি করব যে আমার এক্সেল আমি অ্যানালাইসিস করব, তো আমার এই ইনফরমেশন আমি সিস্টেম থেকে ডাটা নিয়ে নিব এক্সেলে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করব, কপি টেবিল করব, বা আমার এখানে দেখেন এই যে এক্সেল যে চিহ্নটা আছে এখান থেকে আমি ডাইরেক্ট এক্সেলে চলে যেতে পারি। তো এখানে ডাইরেক্ট এক্সেলে চলে গেলে আমার আপনার এইটারে আমি এক্সেল করে দিব, এক্সেল আমি ধরেন আমি ডেস্কটপে সেভ করব, ডেস্কটপে সেভ করবো, এর নাম দিব ধরেন আমি জিএল সাপোজ, সেপারেট কলাম দিলাম। এইটা এইভাবে হয়ে গেল, ঠিক আছে? এভাবে আমি দেখেন ইনফরমেশন এক্সেলে পেয়ে গেলাম। তখন আমার যদি কোনো অ্যানালাইসিস করা প্রয়োজন হয় তখন আমি এক্সেল থেকে আমি আমার মতো অ্যানালাইসিস করতে পারবো, ঠিক আছে? আমি এগুলো একটু কমা ফরম্যাটে নিয়ে সিস্টেম থেকে নাম্বার ফরম্যাটে, অথবা আপনার যে সহজ একটা টেকনিক আছে সেটা হলো যে আমি এখানে যাব, রাইট বাটন ক্লিক করব, কপি টেবিল করে আমি যে এক্সেলটাতে পেস্ট করব আমি এখানে এক্সেলটাতে ওপেন করি, এখানে ধরেন একটা সেপারেট নেস নেই, আমি কন্ট্রোল ভি দেই বা ভি দিলে আমার পেস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইটা আমার আরেকটা ওয়ে। তো এই যে আপনি সিস্টেম থেকে এটা আমি জার্নাল এন্ট্রি দেখালাম। তো আপনি ডাটাবেস কনসেপ্ট যদি এরকম থাকে কোয়েরিটাও খুব ইজিলি লিখতে পারবেন। কোয়েরি লেখার জন্য খুব বেশি আপনার কষ্ট করতে হবে না। ওই কোয়েরিটা তারপর আপনি সেভ করে রাখতে পারেন, একবার লিখে দিলে তারপর সেভ করে ওখান থেকে আপনি রিপোর্ট করতে। তো এখন মোটামুটি এসএপি বিজনেস ওয়ান দিয়ে আমি ডাটাবেসটা আপনাকে
আচ্ছা, হ্যালো হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে ভাইয়া, জি। আচ্ছা, দেখেন এখন আসি আমি আপনাদের একটা মডিউল নিয়ে আলোচনা করি, তাই আপনি হয়তো ইন ডিটেলসে আপনার সম্বন্ধে বুঝতে পারবেন। আমি পারচেস মডিউলটাতে যাই। পারচেস মডিউলে যাই, পারচেস মডিউলে পারচেস প্রসেসটা স্টার্ট হয় পারচেস রিকোয়েস্ট থেকে। আমি পারচেস রিকোয়েস্টে ডাবল ক্লিক করি, ধরলাম একটা পারচেস রিকোয়েস্টটা অ্যাড দিব, ঠিক আছে। তো আমি এখানে পারচেস রিকোয়েস্ট যে অ্যাড দিব, আমি লাস্ট চেক করেছি যে আমি এইটা হলো অ্যাড মোড, ঠিক আছে। এখানে ক্লিক করলে আমার অ্যাড মোডটা চলে আসবে। এখন রিকোয়েস্টও যিনি আছে এটা আপনি এমপ্লয়ি টাইপ করবেন অথবা আপনার ইউজার টাইপ করবেন। আমি এমপ্লয়ি টাইপ করলাম, এমপ্লয়ি টাইপ করে এখানে ট্যাব ক্লিক করলাম যখন, তখন এমপ্লয়ি লিস্টটা চলে আসছে। এমপ্লয়ি লিস্টটা একটা আপনার এমপ্লয়ি মাস্টার ডাটা থেকে চলে এসেছে। তো আরেকটা জিনিস বলে রাখি যে আপনার সিস্টেমে মাস্টার ডাটাও থাকে, আর থাকে কি আপনার আপনার ডকুমেন্ট ডাটা আর একটা সেটআপ ডাটা থাকে, ঠিক আছে। তিন টাইপের ডাটা থাকে। তো মাস্টার ডাটা কি, যেই ডাটাটা আপনার আপনার পিরিয়ডের সাথে লিঙ্কেজ নাই কোনো, যে পিরিয়ড হয়তো আপনি বিজনেস 5 বছর যাবত চলতেছে, 5 বছরের যে কোনো সময় মাস্টার ডাটা ইউজ হতে পারে, ঠিক আছে। আর আরেকটা হলো যে আপনার পিরিয়ডের সাথে লিঙ্কেজ ডাটা, যেটা যেমন ধরেন আপনি সেলস এয়ার ইনভয়েস, তো আপনি ইনভয়েস করবেন, এটা এই বছরের ইনভয়েস যখন হবে এই বছরে এই ডাটার ভ্যালিডিটি শেষ, আগামী বছরের ইনভয়েস আর কি, এইরকম। তো এটা এমপ্লয়ি মাস্টার ডাটা, এটা আপনার এমপ্লয়ি আপনার হয়তো পিরিয়ডের সাথে লিঙ্কেজ না, ঠিক আছে। তো আমি দেখেন আমি একজন এমপ্লয়ি সিলেক্ট করলাম, এখানে রফিকুলকে সিলেক্ট করলাম। তো এখানে আমি তার ব্রাঞ্চ, সে ফ্যাক্টরি না হেড অফিস সিলেক্ট করলাম। তারপর আমি ডিপার্টমেন্টটাও এখান থেকে নিলাম, সাপোজ ধরেন পারচেজ ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো এইখানে আমি পোস্টিং ডেটটা, এটা আমার সিস্টেমেটিক কারেন্ট ডেট চলে আসবে। তারপর ভ্যালিড আনটিল, আমি হয়তো এটা আমি +60 যদি লিখি, এতে 60 দিন পর্যন্ত ভ্যালিড থাকবে। 60 পর্যন্ত অটো ভ্যালিডিটি আপনার চলে আসবে। তো একটু একটু অপেক্ষা করেন, আপনাকে এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যালো, স্ক্রিনটা স্ট্যাক হয়ে গেছে। আচ্ছা একটু অপেক্ষা। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা। তারপর দেখেন এখানে পোস্টিং ডেট, ভ্যালিড ডেট, রিকোয়ার্ড ডেট। রিকোয়ার্ড ডেটটা ধরেন আমার +5 ডে, মানে 5 দিন পরে ডেটটা অটোমেটিক নিয়ে নেবে। তো তারপরে আমার এখানে আইটেম নাম্বার, তো আইটেম নাম্বারটা আমি এখানে দেখেন রেডিও বাটন আছে, বা রেডিও বাটন ক্লিক করতে পারি, অথবা যে কিবোর্ডের যে কি ট্যাব কি আছে সেটা ক্লিক করলে আমার যতগুলো আইটেম আছে সেই আইটেমগুলো আমার চলে আসবে লিস্ট থেকে। যে আইটেম লিস্ট মানে আইটেম মাস্টার ডাটা, যে বলছি যে মাস্টার ইনফরমেশন কি, যে আইটেম মাস্টার ডাটা, মানে মাস্টার ডাটা যখন আইটেম অ্যাড করবো তখন ট্যাব ক্লিক করলে ওই আইটেমটা লিস্টে চলে আসবে। এবং ধরেন আমি কি করব, ধরেন আপনার ফিনিশ মগ কিনবো, ঠিক আছে। তো তারপর আমি এখানে রিকোয়ার্ড ডেট যেটা আছে
রিকোয়ার কোয়ান্টিটি আমি ধরেন 20 কোয়ান্টিটি কিনবো। এখানে দেখেন ইনফো প্রাইসটা সিস্টেম কিন্তু অটো নিচ্ছে, ঠিক আছে, যে আমার আপনার এই মগ কিনার লাস্ট পারচেস প্রাইস যেরকম ছিল সিস্টেম অটো নিচ্ছে, যদিও পারচেস রিকোয়েস্টের সময় আমার কি প্রাইস প্রয়োজন হয় না, ঠিক আছে। এখানে ওয়্যার হাউস কনসেপ্টটা হলো যে আমি পারচেস রিকোয়েস্টটা করবো আমার কোন ওয়্যার হাউসের জন্য কিনবো, মানে আমার দেখেন আপনার এখানে ফিনিশ গুডস ওয়্যার হাউস আছে, আর এম ওয়্যার হাউস আছে, পি এম ওয়্যার হাউস আছে। আমি ধরেন এটা কি আমি আপনার এটাকে কি বলে যে আর এম জেনারেল ওয়্যার হাউসে কিনবো, তখন জেনারেল ওয়্যার হাউস আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। এখানে দেখেন এই যে ইন স্টকটা যেটা দেখতেছেন এইটা হলো আপনার লাইভ স্টক, ঠিক আছে, মানে কি যে এই যে ফিনিশ মগ রেড কালারের যে মগ এটার স্টক কত 7548 পিস এখন আছে, ঠিক আছে। তো এইটা দেখে আমরা বুঝতে পারবো যে আমার পারচেজ রিকোয়েস্ট দেওয়া উচিত হবে কিনা, যে এটা তো আমার অলরেডি আছে যে পিস এখানে মিনিট কোয়ান্টিটি। তো এখানে রিয়েল টাইমে স্টকটা সিস্টেম দেখানোর সুযোগ দেয়, ঠিক আছে। তো আমি ধরেন আরেকটা আইটেম আমি রিকোয়েস্ট দেবো, ঠিক আছে। তো এখানে আমি এখানে যাব আইটেম নাম্বারে ট্যাব ক্লিক করবো অথবা এই লিস্টে ক্লিক করবো, ঠিক আছে। এখানে আমার লিস্টটা চলে আসবে, তারপর আমি ধরেন স্ক্রল করবো বা আমি নামও সার্চও দিতে পারি, ঠিক আছে। আমি স্ক্রল করি, নাম আমি ধরেন পলো টি শার্ট। তো পলো টি শার্ট যদি আমি পারচেস করতে চাই ধরেন আমি ধরেন 50 পিস পলো টি শার্ট কিনতে চাই, ঠিক আছে। এইটার ইনফর্ম প্রাইস আসে না, ধরেন আমি পলো টি শার্টের দাম 120 টাকা, এটা প্রয়োজন না। তো এখানে দেখেন আমার সিস্টেম থেকে কি হচ্ছে যে আমার স্টকটা লাইভ স্টকটা আমি দেখতেছি যে এটা 2332 পিস অলরেডি আমার আছে স্টকে, ঠিক আছে। তো আমি এই দুইটা আইটেমকে আমি অ্যাড দিয়ে দিলাম, এখানে আমি অ্যাড দিব বা এন্টার চাপলেও অ্যাড হয়ে যাবে। দেখেন অ্যাড যখন হবে তখন এখানে লেখা থাকবে অপারেশন কমপ্লিটেড সাকসেসফুলি। তো এইটা যখন হয়ে যাবে তখন আমি লাস্ট রেকর্ডটা চেক করবো কোথায়, এই যে এটা। তো দেখেন এই যে লাস্ট যে ইনফরমেশনটা এটা 8 নম্বর পারচেজ রিকোয়েস্ট ছিল, এখানে আমার এটা আমার তো এটা আমার সিস্টেমে জমা হয়েছে। এটার টেবিলটার নাম কি, এটা হলো ওপি আর কিউ, আর এই রো লেভেলের টেবিলটার নাম তাহলে হবে কি পি আর কিউ 1। তো আমি এখানে দেখেন আমি কি করব যে আমি হয়তো পারচেজ রিকোয়েস্টটা প্রিন্ট করতে চাই, তখন আমি এই যে প্রিন্টিং প্রিভিউতে যাব, এখানে ক্লিক করব, পারচেজ রিকোয়েস্টের একটা সিস্টেমের প্রিন্টিং লেআউট চলে আসবে। তো এই প্রিন্টিং লেআউটটা কি করা যায়, আমার এই প্রিন্টিং লেআউটটা কি করা যায়, আমার কাস্টমাইজ করা যায় আমার প্রয়োজন। তো একটু অপেক্ষা করতে হবে, সময় নিচ্ছে। তো দেখেন লোডিং হচ্ছে, প্রিন্টিং লেআউটটা আসতে এটা এটা আচ্ছা। এই যে দেখেন পারচেজ রিকোয়েস্টের একটা প্রিন্টিং লেআউট এরকম চলে আসছে। তো এই প্রিন্টিং লেআউটটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ডিজাইন করতে পারেন, ঠিক আছে। তো তারপরে দেখেন আমি কি করবো যে পারচেজ রিকোয়েস্টটা এটা আপনার চলে গেছে কার কাছে, এটা যে প্রকিউরমেন্ট ম্যানেজার বা প্রকিউরমেন্ট অফিসার যিনি আছে তার কাছে চলে গেছে। সে হয়তো পারচেজের সিদ্ধান্ত নেবে, পারচেজের সিদ্ধান্ত নিয়ে সে কি করবে, সে হয়তো পারচেজ কোটেশন করবে। তো এখানে কপি টু ফাংশনালিটি আছে, যেটা দিয়ে আপনি পারচেজ রিকোয়েস্ট থেকে পারচেজ কোটেশনে ডিরেক্ট চলে যেতে পারবেন। দেখেন সিস্টেম সহ নিয়ে আসছে, ঠিক আছে, সিস্টেম সহ কিন্তু পারচেজ কোটেশনে নিয়ে আসছে, এই কয়টা আইটেম পারচেজ কোটেশন করতে চাই। তো আমি কার কাছ থেকে চাই, এখানে আমি ভেন্ডরের নাম লিখতে পারি, বা এখানে ট্যাপ ক্লিক করলে আমার ভেন্ডরের নামগুলা চলে আসবে। ধরেন আমি আশরাফ এন্টারপ্রাইজ থেকে আমি পারচেজ করবো, ঠিক আছে। এখানে আমি ডাবল ক্লিক করলাম, আমার আশরাফ এন্টারপ্রাইজ চলে আসবে। এখানে দেখেন আমার এই নাম্বারিংটা অটো হবে, স্ট্যাটাস ওপেন এটা অটো হবে সিস্টেমেটিক। আমি এখানে কন্ট্যাক্ট পারসন যেটা সেটা আমার অটো হবে, এটা আমি ধরেন এই যে ভেন্ডর মাস্টার ডাটা যেটা আছে এই লিঙ্কে গেলে আমি ভেন্ডর মাস্টার ডাটা চলে যাব। এই ভেন্ডর মাস্টার ডাটা যে কন্ট্যাক্ট পারসন যিনি আছে এইটা ফিল আপ করা হয়নি। যখন আমি এটা ফিল আপ করে ফেলবো তখন এই যে কন্ট্যাক্ট পারসন এখানে আমার ফিল আপ করে ফেলবো, তখন আমার ওখান থেকে ওইটা অটো চলে আসবে, ঠিক আছে। তো কন্টাক্ট পারসন প্রয়োজন হলে আমি করবো ভেন্ডর রেফারেন্স নাম্বার, মানে কি যে আমি পারচেজ কোটেশন যার কাছে থেকে নিয়েছি তার রেফারেন্স নাম্বার যদি কোনো থেকে থাকে সেখানে আমি বসাবো। পোস্টিং ডেট, ডিউ ডেট বা ভ্যালিড ডেট এটা আমি আমার প্রয়োজন অনুযায়ী বসাবো। তারপর কোটেড কোয়ান্টিটি, কত কোয়ান্টিটি আমি কোড করতে চাই, আমি ধরেন 200 কোয়ান্টিটি কোড করতে চাই, আমি 50 কোয়ান্টিটি কেন রিকোয়ার্ড কোয়ান্টিটি অলরেডি অটোমেটিক্যালি চলে আসছে। তারপর কি ইউনিট প্রাইস, এখানে পারচেজ ইউনিট প্রাইসটা চলে আসে না কেন, কারণ কি ওইটা তো সে প্রিন্ট প্রাইস দেওয়া হয়েছে,
এটা আপনার এক্সাক্ট প্রাইস না, ওটা প্রবাবল দেওয়া হয়েছে। তো আমি এইটা হলো ইউনিট প্রাইসটা কি, যে এই যে মানে আশাদ এন্টারপ্রাইজ যিনি আছেন, তিনি যে আপনার আপনার তার যে কোটেশনে যে প্রাইসটা মেনশন করবো ওই প্রাইসটা আমি দেবো। ধরেন আমি এখানে মগ দিলাম আমি হয়তো 25 টাকা, আর আপনার এইটা দিলাম আমি আপনার কি বলে যে 110 টাকা, ঠিক আছে, 110 টাকা, ঠিক আছে। তো এখানে আমি ভ্যাট কোড আমি বসাতে পারি। ভ্যাট, সে ধরেন ভ্যাট মেনশন করছে যে ভ্যাট 15%, উপরে এটাও ভ্যাট 15%। এই অনুযায়ী আমি একটা কোটেশন ডেট, সে কবে কোটেশন করেছে, ধরেন আমার আজকে কোটেশন করেছে টি ফর টুডে, আমি টি রেখে আজকে আজ চলে আসবে টি ফর টুডে, ঠিক আছে। তো এখানে আমার এইরকম একটা ই হয়েছে, আমি ডাবল এখানে অ্যাড দিলে আমার অ্যাড হয়ে যাবে। তো পারচেস কোটেশনটা আমার কি হয়ে গেল। তারপর ধরেন এই যে পারচেস কোটেশনটা, এই পারচেস রিকোয়েস্টের আরেকজনের কাছ থেকে আমি পারচেস কোটেশন নিয়েছি। পারচেস কোটেশন তো হয়তো 3 জন বা 4 জনের কাছ থেকে নিতে পারি, বা 2 জনের কাছ থেকে নিতে পারি, বা একজনের কাছ থেকেও নিতে পারি। তো আমি হয়তো ধরেন আরেকজনের কাছ থেকে আমি পারচেস কোটেশনটা নিয়েছি, এখানে কপি টুতে যাবো, আবার পারচেস কোটেশনে যাবো, ইনফরমেশন গুলো চলে আসবে। আমি ধরেন আরেকটা ভেন্ডর এখানে কি করব, ধরেন আবার আবরার প্লাস্টিক, ঠিক আছে, সাপোজ কোনো প্লাস্টিকের কাছ থেকে তো নিলে হবে না, তাহলে স্টার্ডিং এর কাছ থেকে লিঙ্কে ক্লিক করি, আমি ধরেন এস ট্রেডিং এর কাছ থেকে ডাবল ক্লিক করলাম, এটা চলে আসবে। তারপর দেখেন কোটেড কোয়ান্টিটি আমি সেম রাখি, সে কত কোয়ান্টিটি কোড করছে, বা 50 রাখি, ঠিক আছে, বা আমি একটু কম করে দিই, ধরেন এটা 180 করে দিই। আর মানে কি সেটা হলো মানে ধরেন এই যে আহাদে এস ট্রেডিং যিনি আছেন, সে হয়তো সে এইভাবে একটা কোটেশন করেছে, ধরেন আমি এভাবে আমি দিলাম, সে হয়তো আমার প্রাইস কি করেছে 22 কোয়ান্টিটি দিয়েছে, এটা 22 টাকা দিয়েছে, এটা ধরেন 105 টাকা দিয়েছে, ঠিক আছে। এরকম করে আমি ভ্যাট তো আমার 15% আমি করে দিই। তো এখানে লিঙ্কে ক্লিক করলে আমার ভ্যাটের যে লিস্টটা চলে আসবে, 15% করলে ভ্যাট কোড 15% যখন করবো, আমার সিস্টেম অটোমেটিক্যালি 15% কত টাকা ভ্যালু হয় এটা চলে আসবে। তখন আমি এন্টার চাপ দিলে অ্যাড হয়ে গেল, দেখেন আমার 2টা কোটেশন করা হয়ে গেছে। তো তারপরে আমি কোথায় যাব, আমার যে নেক্সট প্রসেস সেটা হলো আমি কোটেশন কম্পারিজন রিপোর্টটা দেখবো, যে কার কাছ থেকে আমি কিনতে পারি, মানে কাকে আমি পারচেজ অর্ডার দিব। তো এখানে দেখেন কোটেশন কম্পারিজন রিপোর্টটা আমি এখানে লিখলেই পাবো, যে কোটেশন কম্পারিজন, পারচেজ কোটেশন কম্পারিজন রিপোর্ট, এখানে ক্লিক করলাম, আমি ধরেন ওকে দিলাম, সব চলে আসলো। নেটওয়ার্ক নাই। হ্যালো, আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে আমি ক্লিক করে দিই। তো এখানে দেখেন আমি সবগুলা কোটেশন কিন্তু আমার চলে আসছে, ঠিক আছে। তো আমি গ্রুপ বাই ভেন্ডর করে দিই, ঠিক আছে। তো আমি এখানে একদম বা গ্রুপ বাই আমি আইটেম করে দিই, ঠিক আছে। আইটেম করে এই যে সিস্টেম থেকে একটা কোটেশন কম্পারিটর জেনারেট হচ্ছে, সেশন ঠিক আছে। ক্লোজের একটা মেসেজ আসছে, মানে দেখতে পাচ্ছি না। তো ওইটা একটু আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন না? তো হ্যাঁ, হ্যাঁ, এইখানে দেখেন এইখানে দেখেন যে আমি গ্রুপ বাই আইটেম করাতে আমি কি দেখতেছি, যে ফিনিশ মক রেড এই দুইটার মধ্যে আমার এস ট্রেডিং এর কাছে কন্ট্রাক্ট কোটেশন করা হয়েছিল, এবং মানে আশাদ এন্টারপ্রাইজ কাছে কোটেশন করা হয়েছিল, ঠিক আছে। তো একজনে দিয়েছে 22 টাকা, আরেকজনের প্রাইস দিয়েছে 25 টাকা। তো এখানে ও রেড মার্ক করে দিয়েছে যে তুমি ওনার কাছ থেকে পারচেস করো, ঠিক আছে। তো এখানে পারচেস করার রেড করে দিয়েছে যে
আমার সিস্টেম কিন্তু আমাকে দেখা দিচ্ছে যে আমি কার কাছ থেকে পারচেস করলে আমার জন্য বেটার হবে। তারপর পলো টি শার্ট দেখেন, এখানে আমি একজন দিয়েছে 105 টাকা, একজন 110 টাকা, তার মানে 105 টাকা কম। তো সিস্টেম অনুযায়ী আমি দেখেছি যে আমি যদি এই ট্রেডিং এর কাছ থেকে কিনি তাহলে আমার এটা বেনিফিটেড হবে, ঠিক আছে। তারপরে দেখেন